স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একদিন সন্ধেবেলা জমিদারির কাজ শেষ করে ফিরছিলেন প্রতাপ নারায়ণ। তখন প্রায় সন্ধে হব হব। পশ্চিম আকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। পাখিরা নিজেদের বাসায় ফেরার রাস্তা ধরেছে। বাড়ি পৌঁছানোর তাড়ায় জমিদার বাবুও সবচেয়ে সহজ রাস্তায় যাবার নির্দেশ দিলেন গরুর গাড়ির চালককে। একটু ইতস্তত করলেও গরুর গাড়ির চালক রাজি হয়ে যান। এই রাস্তাটায় পরিত্যক্ত শ্মশান পড়ে, সেই জন্য দুপুরের পর এই রাস্তাটা আর কেউ ব্যবহার করে না। কিছুটা এগোনোর পর গরুগুলো কেমন যেন চুপ করে দাঁড়িয়ে পড়ে। গাড়োয়ান গরুগুলোকে বেত মারলেও গরুগুলো একইভাবে দাঁড়িয়ে থাকে। পরিষ্কার আকাশে জমতে থাকে কালো মেঘ। চারপাশে ঝিঁঝি পোকার ডাকও বন্ধ হয়ে যায়। জায়গাটাকে মনে হতে শুরু করে যেন এক অচেনা নির্জন পুরী। সেই অন্ধকার ভেদ করে দেখা যায় একজন মানুষকে এগিয়ে আসতে। কালো ধুতি, কপালে সিঁদুর লেপা। এসেই বিশ্রী ক্ষণক্ষণে গলায় বলে ওঠে, আজ আপনাদের জন্য রয়েছে সোনালী মুখার্জির কলমে নাগবউ। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। একটা অন্ধকার মন্দিরের গর্ভগৃহ। একজন বয়স্ক মানুষ পুরোহিত বেশে দাঁড়িয়ে আরো একজন পুরুষ পুরোহিতের ঠিক পাশেই। তার পরনে নতুন ধুতি, সদ্য স্নান করে এসেছে। সেই পুরুষটির শরীর থেকে ফোঁটা ফোঁটা জল ঝরছে। পুরোহিত সেই পুরুষটির কপালে সিঁদুর দিয়ে একটা তিলক কেটে দিয়ে বলে, জমিদার মশাই, শুভ সময় আসন্ন। আপনার কর্তব্য আশা করি আপনার স্মরণে আছে। জমিদার মশাই ব্রাহ্মণের কথায় হাত জোড় করে বলে, গুরুদেব, আমরা কোনো পাপ করছি না তো? কোনোদিনও আমরা মায়ের পুজোয় কোনো নিরীহ পশু পর্যন্ত বলি দেইনি, আর আজ তো। কথাটা শেষ করতে পারেন না জমিদার মশাই। তার আগেই বৃদ্ধ পুরোহিত বলে ওঠেন, আপনি যা করছেন জমিদার মশাই, সন্তান এবং পরিবারের কথা ভেবে। সন্তানের কথা, পরিবারের কথা ভাবা তো অপরাধ নয়। পুরোহিতের কথা শুনে একটু ভাবুক হয়ে পড়েন জমিদার মশাই। ঠিক সেই মুহূর্তে পুরোহিতের নির্দেশে কয়েকজন লোক একটা বাচ্চাকে ধরে নিয়ে আসে। বাচ্চাটির হাত পা বাঁধা শক্ত করে। সেই অবস্থাতেও বাচ্চাটা প্রাণপণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর। বাচ্চাটির মাথা হাঁড়ি কাঠে আটকে দেওয়া হয়। পুরোহিতের নির্দেশে জমিদার মশাই হাতে তুলে নেন খড়গ। হাত কাঁপতে থাকে জমিদার মশাইয়ের। শুভ সময় আসন্ন জমিদার মশাই, আপনার যা করণীয় সেটা করে ফেলুন। মুহূর্তের মধ্যে জমিদার মশাইয়ের হাতের খড়গ নেমে আসে বাচ্চাটির গলায়। কয়েকবার ছটফট করে নিস্তেজ হয়ে যায় বাচ্চাটির শরীর। ধরফর করে ঘুম থেকে উঠে বসে সুপর্ণা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিল। সারা শরীর ওর ভিজে গিয়েছে ঘামে। এই নিয়ে 3 বার দেখলো এই একই স্বপ্নটা। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই এই স্বপ্নটা তাড়া করে বেড়াচ্ছে সুপর্ণাকে। বেশ কয়েকবার ভেবেছিল তার এই স্বপ্নের কথা তার স্বামী অর্ণবকে জানাবে, কিন্তু বেশ কয়েকদিন ধরে অর্ণবের উপর ভীষণ চাপ যাচ্ছে। কলকাতার ব্যবসা সবকিছু অর্ণবকে তার ম্যানেজারকে বুঝিয়ে কিছুদিনের জন্য ওদের সবাইকে যেতে হবে গ্রামের বাড়িতে।
বেশ অনেকদিন ধরেই অসুস্থ অর্ণবের বাবা। উনি গ্রামের সমস্ত সম্পত্তি ব্যবসা দেখাশোনা করতেন। এখন চাইছেন তার একমাত্র ছেলেকে সবকিছু বুঝিয়ে দিতে। এটা তো গেল একটা কারণ। আরো একটা কারণ, অর্ণবের বাড়িতে একটা পুজো হবে। সেই পুজোয় অর্ণবের স্ত্রী হিসাবে সুপর্ণাকে থাকতেই হবে। পাশে রাখা গ্লাস থেকে কিছুটা জল গলায় ঢেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। এর মধ্যেই বেজে ওঠে সুপর্ণার ফোন। ওর মেয়ে সানভীর প্লে স্কুল থেকে ফোনটা এসেছে। প্লে স্কুল থেকে জানানো হয় আজকে সানভীদের ছুটি একটু দেরি করেই হবে। জানলার সামনে গিয়ে বসে সুপর্ণা, ভাবতে থাকে তার সাথে এরকম ঘটার কারণ কি? কে ওই বাচ্চাটা? আর ওরাই বা কারা যারা নির্মম ভাবে একটা বাচ্চার বলি দিচ্ছে? সানভি প্লে স্কুল থেকে ফিরলে সুপর্ণা ওর জামা কাপড় চেঞ্জ করতে গিয়ে দেখে ওর হাতের কাছে কিছু একটা লেগে রয়েছে লাল রঙের। অনেক চেষ্টা করেও ওই লাল রঙের জিনিসটাকে তুলতে পারে না সুপর্ণা। 4 বছরের সানভিকে ওই দাগটার কথা জিজ্ঞেস করেও বিশেষ কিছু লাভ হয় না। সময় গড়ানোর সাথে সাথে সানভির হাতের লাল দাগটা যেন আরো স্পষ্ট হয়ে উঠতে থাকে। সেদিন অনেক চেষ্টা করেও সানভিকে কিছু খাওয়ানো গেল না। ও শুধু বলতে থাকলো, মামা 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 সারা শরীরে ভীষণ যন্ত্রণা করছে মামা। রাত বাড়ার সাথে সাথে সানভির শরীরের উত্তাপও বাড়তে শুরু করে। জলপট্টি দিয়েও কোনো কাজ হয় না। সারা রাত সানভির মাথার কাছে ঠায় জেগে বসেছিল অর্ণব আর সুপর্ণা। বসে থাকতে থাকতে একটু চোখ লেগে গেছিল দুজনেরই। একটা দুর্গন্ধ নাকে আসতেই ঘুম ভেঙে যায় সুপর্ণার। বুঝতে পারে না গন্ধটা কোথা থেকে আসছে। চারিদিকে ভালো করে তাকিয়ে যখন চোখ যায় সুপর্ণার সানভির দিকে, ও দেখতে পায় সানভির ঠিক মাথার কাছটাতে একটা কালো জমাট বাঁধা অন্ধকার। ভালো করে চোখ দুটো কচলে নেয় সুপর্ণা। দেখে সানভির পাশেই জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে একটা মানুষের অবয়ব ধারণ করছে। অবয়বটা কিছুটা ঝুঁকে পড়ে সানভির ছোট্ট শরীরটার উপর। জিভ দিয়ে চাটতে শুরু করে সানভির গোটা শরীরটাকে। ব্যথায় যন্ত্রণায় কোকিয়ে উঠতে থাকে সানভি। যন্ত্রণায় কাতর সানভির গলার শব্দে সুপর্ণার ঘোর কাটে। ভয়ে নিজের বরফের মতো ঠান্ডা শরীরটাকে কোনো মতে টেনে হিজড়ে সুইচ বোর্ডের কাছে নিয়ে গিয়ে ঘরের আলোটা জ্বালায়। আলোটা জ্বলে উঠতেই ঘরের মধ্যে ওই কালো অবয়বটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কিন্তু ঘরের মধ্যে একটা দুর্গন্ধ থেকে যায়। দৌড়ে যায় সুপর্ণা সানভির কাছে। গিয়ে দেখে জ্বরে সারা গা পুড়ে যাচ্ছে সানভির, আর ওর গায়ে চটচটে কিছু একটায় ভর্তি। যেন মনে হচ্ছে কোনো নারকীয় জীব সানভির শরীরটাকে ছেটে দিয়েছে। অর্ণবকে ডেকে তুলে সুপর্ণা বলার চেষ্টা করে সে কি দেখেছে একটু আগে এই ঘরের মধ্যে। সবকিছু শুনে অর্ণব সুপর্ণাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, দেখো পর্ণা, কয়েকদিন ধরে তোমার শরীরটা ভালো নেই, আর তার উপর আমাদের রাজকন্যার শরীরটা খারাপ। সব মিলিয়ে তোমার মনের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করেছে, যার ফলে তুমি এসব ভুলভাল জিনিস হ্যালুসিনেশন করছো। চারিদিকে তাকিয়ে দেখো, কেউ কোথাও নেই। সুপর্ণার ইচ্ছে ছিল অর্ণবকে তার আগে স্বপ্নে দেখা ঘটনাগুলোও বলবে, কিন্তু অর্ণবের এই বিষয়ে উদাসীনতা। আর বলার ইচ্ছে হয়নি সুপর্ণার। তাছাড়া সানভির জ্বরটাও বেশ বাড়তে থাকে। অর্ণব সুপর্ণা ব্যস্ত হয়ে পড়ে তাদের মেয়েকে নিয়ে। সকাল হতেই ডাক্তারের চেম্বারে গিয়ে সানভিকে নিয়ে হাজির হয় অর্ণব আর সুপর্ণা। সানভিকে দেখে ডাক্তার কিছু ওষুধ দিলেও ওর হাতের ওই লাল দাগটায় চোখ আটকায় ডাক্তারবাবুর। এটা কি মিস্টার এন্ড মিসেস সেন? আপনাদের মেয়ের হাতে এই দাগটা কোথা থেকে এলো?
দাগটা কিভাবে হয়েছে আমার জানা নেই, তবে গতকাল সানভি প্লে স্কুল থেকে ফেরার পরেই প্রথমেই দাগটা আমারই চোখে পড়েছিল। আমি ভেবেছিলাম হয়তো স্কুলে কোনোভাবে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে লেগেছে। ডাক্তারবাবু ভালো করে সানভির হাতের দাগটা পরীক্ষা করে বলেন, মিসেস সেন, এই দাগটা কিন্তু ভীষণই অদ্ভুত। আমাদের যেমন টিটেনাস নিলে শরীরে রোগ প্রতিরোধ বাড়ে, তার ফলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই লাল রঙের জিনিসটাও অনেকটা সেই রকমই কাজ করেছে, আর এইটার জন্য সানভির জ্বর হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, ও ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু সানভিকে ওষুধ দিয়ে ছেড়ে দেন। বাড়ি ফেরার পথে গাড়িতে অর্ণব বেশ বিরক্ত হয়ে সুপর্ণাকে বলে, সারা দিন কি করো বলো তো পর্ণা? মেয়েটার দিকে তো একটু নজর রাখতে পারো গো। গতকাল রাতেও আমাকে বললে না ওর হাতের ওই লাল দাগটার ব্যাপারে। আমি একা হাতে আর কত দিক সামলাবো? সবকিছু তো আমাদের দুজনকেই সামলাতে হবে, তাই নয় কি? চুপ করে থাকে পর্ণা। ভীষণ অভিমান হয় ওর অর্ণবের উপর, কিন্তু কোথাও গিয়ে মনে হয় অর্ণব একা হাতে আর কত সামলাবে। সুপর্ণাদের অ্যাপার্টমেন্টের সামনে গাড়িটা এসে থামে। দরজা খুলে সুপর্ণা বেরোতে গেলে অর্ণব তার পর্ণার হাত ধরে কাছে টেনে নিয়ে ওর কপালে স্নেহ চুম্বন এঁকে দিলে মনটা ভালো হয়ে যায় পর্ণার। এর মধ্যে গাড়ির পিছনের সিট থেকে সানভি বলে ওঠে, পাপা, তুমি কি শুধু মাম্মামকে আদর করবে, আমাকে করবে না? অর্ণব গাড়ির দরজা খুলে মেয়েকে কোলে তুলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেয়। সুপর্ণা আর সানভিকে অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে অফিস যাওয়ার আগে অর্ণব বলে যায়, তোমরা দুজনে সাবধানে থেকো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব। আর পর্ণা, যদি মেয়ের জ্বর বাড়ে তুমি সাথে সাথে আমাকে ফোন করবে, কেমন? লিফট থেকে বেরিয়ে সুপর্ণা ফ্ল্যাটে ঢুকতে যাবে, দেখে ওর ফ্ল্যাটের সামনে পুলিশ দাঁড়িয়ে। সুপর্ণা এগোতেই একজন পুলিশ প্রশ্ন করেন, এই ফ্ল্যাটটা আপনার তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সুপর্ণা। পুলিশ অফিসার জানান তিনি সুপর্ণার পাশের ফ্ল্যাটে প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে এসেছেন। ওর পাশের ফ্ল্যাটের প্রতিবেশী অভিযোগ করেছেন যে সুপর্ণাদের ফ্ল্যাট বাইরে থেকে তালা দেওয়া থাকলেও ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ দৌড়ে বেড়াচ্ছে। জিনিসপত্র লণ্ডভণ্ড করার শব্দ শোনা গেছিল। সুপর্ণার প্রতিবেশীরা অনেকবার ওদেরকে ফোনে চেষ্টা করে না পেয়ে পুলিশে খবর দিতে বাধ্য হয়। সুপর্ণার প্রতিবেশী ভেবেছিলেন সুপর্ণাদের কোনো বিপদ আপদ হয়েছে। স্যার, আমার মেয়ের শরীর খারাপ থাকায় আমি আর আমার স্বামী ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আমাদের মেয়েকে। আমাদের ফ্ল্যাট সম্পূর্ণ ফাঁকা। ফ্ল্যাটের দরজা খুলে দেয় সুপর্ণা। পুলিশ অফিসারও ঢোকেন সুপর্ণার সাথে। পুরো ফ্ল্যাট ফাঁকা, কিন্তু ফ্ল্যাটের দরজা খুলতেই সুপর্ণার নাকে এসে ঝাপটা মারে গতকাল রাতের সেই পচা গন্ধটা। তবে ফ্ল্যাটের মধ্যে সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু ঘরের ভেতরে অতিরিক্ত ঠান্ডা। পুলিশ চলে যেতে সুপর্ণা নিজের মতো করে সারা ফ্ল্যাট খুঁজে দেখে, কিন্তু কোথাও কিচ্ছু খুঁজে পায় না। এক প্রকার বাধ্য হয়ে ঘরে বেশ খানিকটা রুম ফ্রেশনার স্প্রে করে দেয়। এবার ধীরে ধীরে গন্ধটা কম হতে থাকে। সানভিকে খাইয়ে নিজে খেয়ে সানভির পাশে বিছানায় শরীরটা এলিয়ে দিতে দিতে সুপর্ণার চোখ যায় সানভির হাতের দিকে। লাল দাগটা বেশ বড় হয়ে উঠেছে। বিছানায় উঠে বসে সুপর্ণা ফোন করে সানভির স্কুলে। ও প্রান্ত থেকে ফোন ধরেন মিস্টার মার্গারেট। হ্যাঁ মিসেস সেন, বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সুপর্ণা জানতে চায় গতকাল স্কুলে সানভির সাথে কি হয়েছিল। গতকাল স্কুল থেকে ফেরার পর সানভির হাতের ওই লাল দাগ থেকে শুরু করে ওর অসুস্থ হওয়া সমস্তটাই প্রিন্সিপালকে জানায় সুপর্ণা। সানভির স্কুলের প্রিন্সিপাল কিছুক্ষণ সময় চেয়ে নেন সুপর্ণার কাছ থেকে। আধ ঘন্টা পর সুপর্ণার ফোনে ফোন আসে স্কুলের প্রিন্সিপাল মিস্টার মার্গারেটের। তিনি বলেন, মিসেস সেন, হ্যাঁ
আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখলাম। সানভির সাথে স্কুলে গতকাল তো কিছু হয়নি, তবে আপনি যে ওর হাতে লাল দাগের কথা বলছেন সেটা বোধহয় কালার ইনফেকশন হবে। অ্যাকচুয়ালি গতকাল আমাদের স্কুলে একজন বৃদ্ধা এসেছিলেন। আপনি তো জানেনই মিসেস সেন যে এরকম অনেক বয়স্ক মানুষ আছেন যারা বিভিন্ন প্লে স্কুলে ডোনেশন করেন, ফলে তাদের মাঝে মাঝে বাচ্চাদের সাথে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। আর জানেনই তো আজকাল বয়স্ক মানুষদের অবস্থাটা। এখন অধিকাংশ বয়স্ক মানুষই একাকিত্বের শিকার, আর যারা বেশি আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী তারাই বেশি একা। তো তাদেরই সেরকম একজন ভদ্রমহিলা গতকাল আমাদের স্কুলে এসেছিলেন। বাচ্চাদের সাথে ভদ্রমহিলা সময় কাটান, ছবিও আঁকেন ওদের সাথে, এবং যাবার সময় প্রত্যেককেই অর্গানিক কালার বক্স উপহার দিয়ে যান। আসলে কি বলুন তো ম্যাডাম, এখনকার বাচ্চারা বেশি যত্নে মানুষ হয়। আমাদের সময়ের কথা একবার ভাবুন তো। প্রিন্সিপালের কথাগুলো শুনতে ভালো লাগছিল না সুপর্ণার। বেশ বিরক্ত হয় সুপর্ণা। ফোন রাখার আগে সুপর্ণাও জানিয়ে দেয় সামনের মাসে সানভি তার গ্রামের বাড়ি যাচ্ছে, এই জন্য এখন কিছুদিন সানভি স্কুলে যাবে না। সুপর্ণা মনে মনে ভাবে, সত্যি আজকাল এই এক প্রবলেম, বয়স্ক লোকেদের একাকিত্ব। দিন দিন এই সমস্যা যেন বেড়ে চলেছে। হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সুপর্ণা। তার চোখ পুনরায় চলে যায় সানভির হাতের দিকে। দাগটা আরো বড় হয়েছে, তবে লাল ভাবটা অনেকটাই কমে গেছে। সানভির শরীর ভালো না থাকায় গতকাল সুপর্ণা ওর ব্যাগ থেকে উপহার পাওয়া কালার বক্সটাও বের করেনি। সেটা হাতে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে সুপর্ণা। সত্যি এটা তো অর্গানিক, এটা থেকে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। মাঝে কয়েকটা দিন কেটে গেছে, সানভি এখন পুরোপুরি সুস্থ। সুপর্ণা আর ওই স্বপ্নটা দেখেনি, কোনো গন্ধও পায়নি। প্রায় মাথা থেকে চলে যেতে বসেছিল বিষয়টা ওর। গ্রামে যাবার আগের দিন সমস্ত কিছু গোছগাছ করে বেশ ক্লান্ত হয়ে বিছানায় শুতেই ঘুমে দু চোখ জড়িয়ে আসে সুপর্ণার। ঘুমের মধ্যে সুপর্ণা দেখতে পায় সে একটা বড় কোনো বাড়ির সামনে দাঁড়িয়ে। ওকে একজন মহিলা বরণ করছেন। যিনি বরণ করছেন তার মুখ দেখা যাচ্ছে না, তবে সেই ভদ্রমহিলাটি সুপর্ণার কাছে আসতেই সেই পচা তীব্র গন্ধে চারিদিক ভরে উঠতে থাকে। এদিক ওদিক তাকিয়েও সেই গন্ধের কোনো উৎস খুঁজে পায় না সুপর্ণা। হঠাৎ ওর চোখ চলে যায় বরণের থালার দিকে। থালাটা একটা লাল কাপড় দিয়ে ঢাকা। কাপড়টা সরাতেই ওর নজর পড়ে থালার উপরে রাখা দুটি জিনিসের উপর। একটা হলো সেই খাঁড়াটা যেটা দিয়ে স্বপ্নে দেখা বাচ্চাটাকে বলি দেওয়া হয়েছিল, আর একটা হলো একটা বাচ্চার কাটা মুন্ডু। বাচ্চাটির চোখ দুটো বিস্ফারিত হয়ে বেরিয়ে আছে, চোখ দুটো যেন সুপর্ণার দিকে তাকিয়ে আছে। বুঝতে বাকি থাকে না সুপর্ণার এই কাটা মুন্ডুটা সেই বলি দেওয়া বাচ্চাটার। ভয়তে শিউরে ওঠে সুপর্ণা। নিজের চিৎকারে ঘুম ভেঙে যায় সুপর্ণার। ধরফর করে উঠে বসে বিছানায়। অর্ণব বলে ওঠে, পর্ণা, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কোনো উত্তর দেয় না সুপর্ণা। সেই রাতে ওরা আর কেউ ঘুমায় না। ভোরবেলা ট্রেন ধরার জন্য সবাই বেরিয়ে পড়ে। ট্রেনে উঠে অর্ণব বলে, এই কয়েকদিনের ব্যস্ততায় তোমাকে একটা কথা বলা হয়নি পর্ণা। আসলে দুদিন আগে ঠাকুমা ফোন করেছিলেন। বিয়ের পর থেকে তুমি তো আমাদের হরিদেবপুরের বাড়িতে থাকোনি। এবার তোমাকে কিছুদিন থাকতে হবে। আমি যাতায়াত করব, না হলে কলকাতার ব্যবসাটা থাকবে না আমার। উনি আমাদের আগত সন্তানের মঙ্গল কামনায় কি সব যেন পুজোর আয়োজন করেছেন। কোনো উত্তর না দিয়ে সুপর্ণা শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বলে চোখ বোঝে। এখন সানভি ঘুমাচ্ছে, এই সুযোগ একটু ঘুমিয়ে নিতে চায় সুপর্ণা। কিন্তু চোখ বুঝতেই ওর মাথায় ভিড় করতে থাকে এক রাশ চিন্তা। একটা বিষয় মনে পড়লে সুপর্ণা অবাক হয়। অর্ণবদের হরিদেবপুরের বাড়িটাও কিন্তু একটা জমিদার বাড়ি, আর ও যে স্বপ্নগুলো দেখা শুরু করেছে
সেগুলো একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে। এই দুটো ঘটনা কি কাকতালীয় নাকি একে অপরের সঙ্গে জড়িত? বেশ খানিকটা সময় পিছিয়ে যায় সুপর্ণা, ভাবতে থাকে পুরনো দিনের কথাগুলো। তখন চাকরি করত সুপর্ণা কলকাতায়। একটা কনফারেন্সে অর্ণবের সাথে আলাপ হয় সুপর্ণার। আলাপ গড়িয়ে বন্ধুত্ব এবং সেটা প্রেমে রূপান্তরিত হতে বেশি সময় লাগেনি। হঠাৎ করেই অর্ণবের বিদেশে চাকরির বদলি সুযোগ আসে। বরাবর ইচ্ছে ছিল সুপর্ণার বিদেশে গিয়ে পিএইচডি করার, তাই ওরা দুজনে ঠিক করে বিয়ে করে নেবে। সেই মতন দুজন দুজনের বাড়িতে জানালে বিয়ের প্রস্তুতি শুরু হয়। প্রথমে এই বিয়ে নিয়ে সুপর্ণার মায়ের আপত্তি থাকলেও পরে সেটা কেটে যায়। অর্ণবের সাথে আলাপের সময় সুপর্ণা জেনেছিল হরিদেবপুরের জমিদার বাড়িটা অর্ণবদের। ওর বাবা ব্যবসা সূত্রে কলকাতায় আছেন, তবে বেশিরভাগ সময়ই উনি গ্রামে থাকেন। অর্ণব ওর বাবা মায়ের একমাত্র ছেলে। ও নিজে ব্যবসা না করে চাকরি করতে চায়। ওর বাবা মা আর এই বিষয়ে কোনো আপত্তি করেননি। অর্ণবের কাছেই শোনা হরিদেবপুরের বাড়িতে থাকে ওর ঠাকুমা আর পিসি ঠাকুমা। ওর পিসি ঠাকুরমা একটু মানসিকভাবে অসুস্থ, তবে উনি নাকি অর্ণবকে ভীষণ ভালোবাসেন। বিয়ের সময় সুপর্ণার ইচ্ছে ছিল ওদের বিয়েটা হরিদেবপুরের জমিদার বাড়িতেই হোক, কিন্তু অর্ণবের বাবা বলেন, অত দূরে বিয়ে বাড়ির আয়োজন হলে অনেকের পক্ষেই অসুবিধে হবে, তাই বিয়েটা তোমাদের কলকাতাতেই হবে। তবে অর্ণব একটা অন্য কথা বলেছিল আমাদের হরিদেবপুরের জমিদার বাড়িতে একটা প্রথা আছে, নতুন বউ গর্ভবতী হলেই তবে সে প্রথম হরিদেবপুর জমিদার বাড়ির মাটিতে পা রাখে। এমন প্রথার কারণ কি সেটা অবশ্য অর্ণব বলতে পারেনি সুপর্ণাকে। এই বিষয়টা বেশ অবাক করেছিল সুপর্ণাকে। আগেই অর্ণবের বাবা জানিয়েছিলেন তাদের আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, তাই বেশি লোকজন তাদের এই দিক থেকে থাকবে না। সুপর্ণার বিয়ের দিন সকাল থেকেই আকাশের মুখ ভার হয়েছিল। অজোর ধারায় বৃষ্টি পড়ছিল, সেই জন্য বিয়ে বাড়িতে লোক সংখ্যা তেমন বেশি ছিল না। অর্ণব যখন বরের বেশে এসে উপস্থিত হয় সুপর্ণাদের বাড়িতে, সুপর্ণার বাড়ির সবাই বেশ অবাক হয়। অর্ণবের বাবা আর জনাচারেক অর্ণবের বন্ধু ছাড়া বরযাত্রী হিসেবে কেউই আসেনি। ওদের বিয়ের লগ্নটাও ছিল মাঝরাতে। ঠিক যখন রাত 12টা বাজে, একটা গাড়ি এসে থামে সুপর্ণাদের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে আসেন একজন 60 ঊর্ধ্ব মহিলা। তাকে দেখে এগিয়ে যান অর্ণবের বাবা। ভদ্রমহিলাটিকে অর্ণবের ঠাকুমা হিসেবে সুপর্ণার বাড়ির লোকজনের সাথে আলাপ করিয়ে দেন অর্ণবের বাবা। অর্ণবের ঠাকুরমার নাম মণিমালা সেন। ওনার পরনে সাদা বেনারসি সাথে মানানসই গহনা। ভদ্রমহিলার ব্যক্তিত্ব যে কোনো মানুষকে সহজেই আকৃষ্ট করবে। তিনি ধীর পায়ে সুপর্ণার কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বললেন, মঙ্গল হোক তোমার দ্বারা সেন পরিবারের আরো একটা প্রজন্ম সুরক্ষিত হোক। অর্ণবের ঠাকুরমা মণিমালা দেবী একজোড়া বালা দিয়ে আশীর্বাদ করেন সুপর্ণাকেও। এরপর মণিমালা দেবী যেটা করলেন সেটার জন্য বোধহয় কেউ প্রস্তুত ছিলেন না। এক অদ্ভুত দাবি করে বসেন মণিমালা দেবী সুপর্ণার বাবার কাছে। অর্ণব আর সুপর্ণার বিয়ে দেবে আমার ঠিক করা পুরোহিত, এবং সুপর্ণার সিঁথিতে যে সিঁদুর উঠবে সেই সিঁদুর আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এরকম অদ্ভুত প্রস্তাবে সকলেই বেশ অবাক হয়ে যায়। অর্ণব যখন চেষ্টা করতে থাকে তার ঠাকুমাকে বোঝাতে, তিনি বেশ গম্ভীর হয়েই বলেন, সবকিছুই তো তোমাদের ইচ্ছে মতন হচ্ছে, বিয়েটা অন্তত আমার মতে হোক। এই যে তুমি আর তোমার বউ বিয়ের 10 দিন পর বিদেশে চলে যাচ্ছ, সেটা কি কেউ আমাকে জানিয়েছে? তবে কি বলতো, সঠিক সময়ে হরিদেবপুরের জমিদার বাড়ি তোমাদের নিজের কাছে ঠিক ডেকে নেবে। এই কথাগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না সুপর্ণা। তবে মণিমালা দেবী কথাগুলো শান্তভাবে এবং এত দৃঢ়ভাবে বলেছিল যে সবাই চুপ করে যায়।
পরিস্থিতি সামলাতে তখন সুপর্ণার মাই বলেন, অর্ণবের ঠাকুরমা বয়স্ক মানুষ, উনি নিশ্চয়ই ওনার নাতি এবং নাতবউয়ের কোনো ক্ষতি চাইবেন না। আর উনি যেটা বলছেন সেটা মেনে নিতে দোষ কোথায়? মণিমালা দেবীর নির্দেশে একজন পুরোহিত এসে উপস্থিত হন বিবাহ মণ্ডপে। পুরোহিত মশাইয়ের পরনে লাল ধুতি। উনি একজন বয়স 50-এর মানুষ। ওনার গলায় রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা ছাড়াও ওনার গলায় একটা গোল চাকতির মতো লকেট ছিল। বিয়ের কিছু পদ্ধতি ছিল বেশ অন্যরকম। বিয়েতে পুরোহিত মশাইয়ের নির্দেশে অর্ণব এবং সুপর্ণাকে একটা কালো রঙের পুতুল বানাতে হয়েছিল কাদা দিয়ে। অনেকগুলো লাল সুতো বেঁধে দেওয়া হয়েছিল পুতুলটির গলার কাছে। সিঁদুর দানের সময় অর্ণব যে সিঁদুরটা সুপর্ণাকে পরিয়েছিল, সেই সিঁদুরটা অদ্ভুত রকমের চটচটে এবং কালচে ছিল। অর্ণব জিজ্ঞেস করেছিল, এটা আবার কেমন ধরনের সিঁদুর ঠাকুমা? এরকম সিঁদুর তো আগে কখনো দেখিনি। অনেক কিছুই তো জীবনে প্রথমবার দেখতে বা করতে হয় দাদু ভাই, সবে তো দেখা শুরু। তবে এটা মাথায় রেখো, এরপর আমি যা করব বা করতে বলবো সেটা সবকিছুই তোমার এবং এই পরিবারের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য। মণিমালা দেবীর উত্তর শুনে অর্ণব আর কোনো দ্বিতীয় প্রশ্ন করেনি তার ঠাকুমাকে। বিয়ে শেষে কাদা দিয়ে যে পুতুলটা তৈরি করেছিল অর্ণব এবং সুপর্ণা, সেটাকে আগুনে আহুতি দিতে হয়। সকলের অনুরোধ করা সত্ত্বেও বিয়ে শেষ হওয়ার পর মণিমালা দেবী ফিরে যান নিজের বাড়িতে। যাবার আগে ওই পুতুলটার পোড়ানো ছাই সঙ্গে করে নিয়ে যান। তারপর সুপর্ণা আর অর্ণব যে কয়েকটা দিন কলকাতায় ছিল আত্মীয় স্বজনদের বাড়ি ঘোরা, কানাডায় যাবার জন্য গোছগাছ করতে কেটে যায়। ওরা ওদেশে মাত্র 2 বছর ছিল। তারপর অর্ণবকে ফিরে আসতে হয়েছিল, কারণ ওর বাবার স্ট্রোক হওয়ায় কলকাতার ব্যবসার সমস্ত ভার অর্ণবের উপর দিয়ে উনি গ্রামে চলে যান। যদিও সুপর্ণা নিজের পড়াশোনা শেষ করে সানভিকে কোলে নিয়ে দেশে ফিরেছিল। সুপর্ণা দেশে ফেরার পর থেকেই অর্ণবের পরিবার কেমন যেন এড়িয়ে চলতে শুরু করে ওদেরকে। বিষয়টা সুপর্ণার খারাপ লাগলেও গুরুত্ব দেয়নি। কিন্তু এখন যখন সবকিছু ঠিক হবার সম্ভাবনা আছে, সেটাকে আর হাতছাড়া করতে চায়নি। সুপর্ণার চিন্তার জাল ছিঁড়ে যায়। অর্ণব তাকে জানায় তাদেরকে নামতে হবে আর কিছুক্ষণের মধ্যেই। চোখ খোলে সুপর্ণা। একটা জিনিস ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। ও বিগত কয়েকদিনের স্বপ্নে যে তান্ত্রিককে বলি দিতে দেখেছে, তার গলায়ও একটা গোল চাকতির মতন লকেট আছে। ঠিক সেই রকমই একটা লকেট ও দেখেছিল মণিমালা দেবীর ঠিক করা সেই পুরোহিতের গলায়, যিনি ওদের বিয়ে দিয়েছিলেন। শেষ যেদিন অর্ণবের মায়ের সাথে ভিডিও কলে কথা হয়েছিল, সুপর্ণার সেদিনের কথা মনে পড়ে। ভিডিও কলে অর্ণবের বাবাকে দেখে ভীষণই খারাপ লেগেছিল সুপর্ণার। সুবিমল বাবুর মতন একজন লম্বা চওড়া সদা হাস্যমুখে থাকা মানুষটি যেন বিছানার সাথে কেমন মিশে গেছে। বিগত কয়েক মাস ধরেই অর্ণবের বাবা ভীষণ অসুস্থ। বর্তমানে অসুস্থতা দিন দিন বেড়ে যাচ্ছে। অর্ণবের বাবাও চান এবার অর্ণব ব্যবসার সমস্ত ভার বুঝে নিক। অর্ণবের মা পারমিতা দেবী ফোনে বলেন, বুঝলি বাবু, তোর ঠাকুরমা বারবার ফোন করে খোঁজ নিয়েছেন তোরা কবে আসবি। বৌমাকে নিয়ে তুই হরিদেবপুরে যেন তাড়াতাড়ি আসিস, এই কথা বারবার করে উনি বলেছেন। বৌমাকে দিয়ে নাকি কিসব পুজো করাতে হবে, আর এতেই আমাদের সংসারের ভালো হবে। সে না হয় হবে, বাবার যা শরীরের অবস্থা সেটা আগে কিছুটা ঠিক হোক। আমিও ব্যবসাটা আগে বুঝিনি, তারপর না হয় সময় সুযোগ বুঝে হরিদেবপুরের বাড়িতে পুজো হবে। একদম না বাবু, দেরি একদম করা ঠিক হবে না। তোর ঠাকুরমা এই কথাটা বারবার করে বলে দিয়েছেন। এই পুজোটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে আছে বাবা। তোর বাবাকে দেখাশোনা করার জন্য তো লোক রয়েছে। তাছাড়া তুই না হয় তোর বাবাকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখা, তবে বৌমা কিছুদিনের জন্য এখানে থাকবে। বৌমাকে হরিদেবপুরে পরবর্তী অমাবস্যা পর্যন্ত থাকতে হবে, সেই মতন ব্যবস্থা করবি। তুই আর তোর বাবা
পুজোর দিন ডাক্তার দেখিয়ে ফিরে এলেই হবে। মায়ের কথায় অর্ণব আর বিশেষ আপত্তি করে না। এখন অবশ্য সুপর্ণার বিষয়টা গন্ডগোল লাগছে। এতদিন অর্ণবের বাবাকে কলকাতায় এনে চিকিৎসা করার কথা বললেই ওর মা বলতেন ওনাদের ফ্যামিলি ডাক্তার আছেন, চিন্তার কারণ নেই। কিন্তু আজ উনি শুধু অর্ণবের সাথে ওনার স্বামীকে ডাক্তার দেখাতে পাঠাতে চাইছেন, নাকি সুপর্ণাকে ওই বাড়িতে একা পেতে চাইছেন তার মেয়ের সাথে? যদি সেরকম কিছু হয় ও কি করবে? একবার অর্ণবকে বলবে ভেবেও পিছিয়ে যায়। স্টেশনে ওদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। সেই গাড়িতে ছিলেন অর্ণবের মা। উনি ওদেরকে নিতে স্টেশনে গিয়েছিলেন। সেটায় উঠে ওরা রওনা হয় ওদের হরিদেবপুরের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। যতই হরিদেবপুরের উদ্দেশ্যে এগোচ্ছিল সুপর্ণা, ততই যেন মনের মধ্যে একটা অজানা আশঙ্কা চেপে বসছিল। প্রায় বিকেল 4টে নাগাদ ওরা গিয়ে পৌঁছয় হরিদেবপুরের জমিদার বাড়িতে। গল্পে পড়া জমিদার বাড়ি সম্পর্কে যেরকম একটা ধারণা সুপর্ণার ছিল, সেটা সম্পূর্ণ এখানে এসে ভেঙে যায়। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই জমিদার বাড়ি। এই বাড়ি যে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়, সেটা বাড়ির জৌলস দেখলেই বোঝা যায়। বাড়ির গেটের মাথার উপর একটা বেশ কারুকার্য করা পরীর মূর্তি বসানো আছে। সেটা দেখেই সানভি বলে ওঠে, মাম্মা দেখো, মনস্টার। কোথায় মনস্টার? ওটা তো এঞ্জেল। মায়ের কথা শুনেও সানভির বিশ্বাস হয় না। সে কৌতূহলী চোখে তাকিয়ে থাকে পরীটার দিকে। ওদিকে মণিমালা দেবী এসে হাজির হয় হাতে বরণ ডালা নিয়ে সুপর্ণা আর সানভিকে বরণ করার জন্য। তাহলে আসতেই হলো নাথ বউ। বলেছিলাম না, হরিদেবপুরের মাটি তোমাকে ঠিক ডেকে নিয়ে আসবে। সে যতই তুমি পালাও, তবে একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার প্রথম সন্তান হওয়ার সময় এখানে আসার কথা, সেটা যে কেন হলো না, সেই হিসেবটা মিলছে না। আরো কিছু হয়তো বলতেন মণিমালা দেবী, তার আগেই সানভি বলে ওঠে, মা দেখো, ওই মনস্টারটার চোখ দুটো কেমন লাল, আর ও কেমন আমাদের দিকে তাকিয়ে দেখছে। মেয়ের কথা শুনে সুপর্ণা অর্ণব তাকিয়ে দেখে পরীটার দিকে। সবকিছুই স্বাভাবিক আছে। সুপর্ণা যেই বাড়িতে ঢুকতে যাবে, কেউ জোরে চিৎকার করতে থাকে, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, এই বাড়ি অভিশপ্ত, এই বাড়ির মানুষ অভিশপ্ত, পালিয়ে যা, পালিয়ে যা। ভয় পেয়ে যায় সুপর্ণা। মণিমালা দেবী বলেন, ভয় নেই নাথ বউ, এটা তোমার বরের পাগলি পিসি দিদার প্রলাপ। সুপর্ণা আর সানভিকে থাকতে দেওয়া হয়েছে বাড়ির দক্ষিণ দিকের দোতলার একটা ঘরে। এখান থেকে বাড়ির বাইরেটা পুরোটাই দেখতে পাওয়া যায় ভালো করে। কলকাতার তুলনায় হরিদেবপুরের সন্ধ্যাটা যেন তাড়াতাড়ি নেমে আসে। সুপর্ণাদের পাশের ঘরে রয়েছে তার শাশুড়ি মা এবং শ্বশুর। মণিমালা দেবী এসে বলে গিয়েছেন সুপর্ণাকে, বৌমা, এখানে তোমার কোনো অসুবিধা হবে না, তবে রাতের দিকে কারেন্টের ভোল্টেজের একটু সমস্যা হয়। অর্ণবদের কলকাতা থেকে গ্রামে আসার ধকলে সেদিন ওরা সবাই রাতে বেশ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ ঘুমিয়ে পড়ার পর সুপর্ণার ঘুম ভেঙে যেতে ও গিয়ে দাঁড়ায় বারান্দায়। ঠিক কতক্ষণ ও দাঁড়িয়েছিল ঠিক নেই। হঠাৎ সেই পচা ভ্যাপসা গন্ধ ওর নাকে আসতে, চারদিকে ভালো করে দেখে নিজের ঘরের দিকে তাকাতে ওর শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে সুপর্ণার বেডরুমে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো অবয়ব সানভির শরীরের উপর ঝুঁকে ওর শরীরটা চেটে চলেছে, মুখ দিয়ে একটা চুকচুক শব্দ করে। পা দুটো স্থির হয়ে যায় সুপর্ণার। চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারে না। মুখ থেকে শুধু বেরিয়ে আসে গোঙানোর শব্দ। সেই শব্দ বোধহয় গিয়ে ওই অবয়বটার কানে পৌঁছেছিল। অবয়বটা মুখ ফেরায় সুপর্ণার দিকে। চোখ, মুখ, নাক কিছুই নেই ওই অবয়বটার। চোখের জায়গায় জ্বলজ্বল করছে লাল আলো। সারা শরীর থেকে গলে পড়ছে মাংস। সেই অবয়বটার 3টি মাথা
একটা প্রকাণ্ড জিভ বের করে খিলখিল করে একটা অপার্থিব হাসি হাসে। সেই অবয়বটা অনেক শক্তি সঞ্চয় করে সুপর্ণা এগোনোর চেষ্টা করলে এক অসম্ভব পেটে যন্ত্রণা শুরু হয়। ব্যথায় চিৎকার করে ফেলে সুপর্ণা। ঘুম ভেঙে যায় অর্ণবের। দেখে সুপর্ণা বারান্দায় দু হাত দিয়ে নিজের পেট চেপে ধরে বসে পড়েছে। সেই রাতেই অর্ণবের ফ্যামিলি ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার এসে পরীক্ষা করে জানান, ভয়ের কোনো কারণ নেই অর্ণববাবু, আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হয়ে গেছে, এই সম্ভবত ধকল থেকে। চিন্তার কোনো কারণ নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আগামীকাল সকালের মধ্যেই উনি ঠিক হয়ে যাবেন। আশা করছি আমাকে আর আসতে হবে না। ডাক্তারবাবু চলে যান। সুপর্ণা বিছানা থেকে শুয়ে শুয়েই ভালো করে ঘরটা দেখে। না, কোথাও কিছুই নেই, সবটাই স্বাভাবিক। তবে সানভীর ঘুম কিন্তু ভাঙেনি। এত কিছুর মধ্যেও সে ঘুমিয়ে যাচ্ছে অকাতরে। তবে সানভীর সারা গা চটচট করছে, যেন কোনো মানুষের মুখে লালা ওর শরীরে। এত কিছুর মধ্যে মণিমালা দেবীকে একবারও দেখা যায়নি। সুপর্ণা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অর্ণব এসে সুপর্ণাকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয় আর বলে, তুমি রেস্ট নাও পর্ণা, আমাদের রাজকন্যার জামা বদলে দিচ্ছি। মনে হয় এসি চলছে না, গরমে ঘেমে গেছে ও। কিছু বলতে পারে না সুপর্ণা। ঘুমে ওর দু চোখ জড়িয়ে আসে। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আগের দিনের রাতের ঘটনার কথা সবাইকে জানায় সুপর্ণা। অর্ণব কিছু বলে ওঠার আগেই ওর মা পারমিতা দেবী বলেন, এসব তোমার মনের ভুল বৌমা। গর্ভবতী অবস্থায় এমন অনেক কিছুই আমরা কল্পনা করি। তোমার এখন আনন্দে থাকা উচিত, এতে তুমি এবং তোমার সন্তান দুজনেই ভালো থাকবে। পারমিতা দেবীর কথার পূর্ণ সমর্থন করেন মণিমালা দেবী। তবে সুপর্ণার কথাগুলো শুনে অর্ণবের বাবার চোখে মুখে একটা আতঙ্কের ভাব স্পষ্ট ফুটে উঠতে থাকে, যেটা কারোরই চোখে পড়ে না। বেলায় হঠাৎ করেই বেশ অসুস্থ হয়ে পড়েন সুপর্ণার শ্বশুর মশাই। তাকে নিয়ে এক প্রকার বাধ্য হয়েই অর্ণব রওনা দেয় কলকাতায়। অর্ণবকে ছাড়া এই বাড়িতে কিছুতেই মন বসছিল না সুপর্ণার। একা লাগছিল ওর। সব থেকে বড় কথা, সুপর্ণার বারবার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, যেটা শুভ নয়। এই বাড়িটাকেও ওর অন্য রকমের লাগে বেশ। সবকিছু ঠিক আছে, আবার হয়তো কিছুই ঠিক নেই। একটা 30-35 বছরের বিবাহিত মহিলার সাথে সুপর্ণাকে আলাপ করিয়ে দেন মণিমালা দেবী। বউটার নাম লক্ষ্মী। মণিমালা দেবী বলেন, সুপর্ণা, যে কোনো প্রয়োজনে লক্ষ্মীকে ডাক দিলেই হবে। ও এই কয়েকদিন তোমার ছায়া সঙ্গী। বাবা চলে যাওয়ায় অনেক কান্নাকাটি করে সানভি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। বারান্দায় দাঁড়িয়ে সুপর্ণা সারা বাড়িটাকে ভালো করে দেখছিল। হঠাৎ বাড়ির মেন গেটের মাথার পরিটার দিকে চোখ যায় সুপর্ণার। দেখে পরিটা বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন সুপর্ণার দিকেই নজর তার। কিন্তু স্পষ্ট মনে আছে সুপর্ণার বাড়িতে ঢোকার সময় দেখেছিল পরিটার মুখ রাস্তার দিকে। কি দেখছো মাম্মাম? সানভি কখন যে সুপর্ণার পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সেটা সুপর্ণা। বনেদি বাড়ি। সুপর্ণা ভেবেছিল সন্ধেবেলায় হয়তো জাঁকজমক করে পূজা হবে। দূরের বাড়িগুলো থেকে শঙ্খধ্বনি শোনা গেলেও এই বাড়িতে একটা শঙ্খধ্বনিও শোনা যায় না। লক্ষ্মীকে ঘরের বাইরে দেখে সুপর্ণা প্রশ্ন করে, আচ্ছা লক্ষ্মী দিদি, এই বাড়িতে সন্ধ্যা দেওয়া হয় না? হ্যাঁ বৌদিমণি, দেওয়া হয় তো। আসলে এই বাড়ির ঠাকুর ঘরটা একতলার পশ্চিম দিকে, বাড়ির গর্ভগৃহে। বাড়ির গর্ভগৃহে মন্দির? আশ্চর্য হয় সুপর্ণা। মন্দির সাধারণত বাড়ির সামনেই বা বাড়ির ভিতরে হয় শুনেছে। মনে এক অদম্য কৌতূহল নিয়ে লক্ষ্মীকে বলে, চলো তো, তোমার সাথে এই মন্দিরটা একটু দেখে আসি। বৌদিমণি, আমি তোমায় মন্দিরে নিয়ে গেছি জানতে পারলে বড় মা আমার ভীষণ বকাবকি করবেন। সেসব আমি সামলে নেব, তুমি চলো আমার সাথে। এবার আর সুপর্ণার কথায় না করতে পারে না লক্ষ্মী।
দুজনেই একতলার শেষ সীমান্ত পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে চলে মন্দিরের গর্ভগৃহের উদ্দেশ্যে। মন্দিরের দিকে যত এগোতে শুরু করে ততই যেন একটা বাজে গন্ধ এসে ওদের নাকে ধাক্কা মারতে থাকে। মন্দিরে যাওয়ার রাস্তাটা বড়ই বিচিত্র। অদ্ভুত সব প্রতিকৃতি খোদাই করা রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে। দুজনে বেশ কাছাকাছি পৌঁছে যায় মন্দিরে, দেখে দরজাটা হাট করে খোলা। মন্দিরে কেউ আছে বৌদিমণি? আমায় যদি কেউ দেখে এখানে তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে। লক্ষ্মী ভয় পেয়েছে দেখে সুপর্ণা তাকে ফিরে যেতে বলে। একাই এগিয়ে যায় সুপর্ণা। মন্দিরে ঢুকতে যাবে ঠিক এমন সময় অর্ণবের ঠাকুমাকে ওই মন্দির থেকে বেরোতে দেখে। মণিমালা দেবীর পরনে কালো একটা শাড়ি, কপালে সিঁদুর লেপা বড় একটা সিঁদুরের টিপ। ওনাকে কেমন যেন রহস্যময়ী লাগছিল। সুপর্ণাকে দেখে উনি বেশ গম্ভীরভাবেই বললেন, তুমি এখানে? কে তোমাকে এই মন্দিরের খোঁজ দিল? তোমার শাশুড়ি মা? পরিস্থিতি সামাল দিতে সুপর্ণা জানায় সে এই বাড়িটা ঘুরে দেখতে দেখতে এখানে এসে উপস্থিত হয়েছে। মন্দিরের দরজায় তালা মেরে এক প্রকার টেনেই সুপর্ণাকে সেখান থেকে নিয়ে চলে যান উনি। ওই মন্দিরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা মণিমালা দেবী সবার থেকে আড়াল করতে চায়। রাতের খাবার খাওয়ার পর সুপর্ণা এসে বসে নিজের বিছানায়। ঠিক সেই সময় ওর শাশুড়ি বেশ হন্তদন্ত হয়ে ওর ঘরে ঢোকেন। বৌমা, শুনলাম তুমি এই বাড়ির গর্ভগৃহের মন্দিরে গিয়েছিলে। এই বাড়িতে সবকিছু কিন্তু অর্ণবের ঠাকুমার কথাই চলে। কয়েকটা দিন তোমরা থাকতে এসেছো, এখানে কোনো ঝামেলা হোক আমি চাই না। উনি যা বলবেন সেটা শুনে চলবে। কথা শেষ করে উনি যেভাবে এসেছিলেন সেভাবেই ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজার বাইরেই বোধহয় অপেক্ষা করছিল লক্ষ্মী। সুপর্ণার শাশুড়ি বেরিয়ে যেতেই লক্ষ্মী এসে তার বিছানাটা পাতে সুপর্ণার ঘরের মেঝেতে। বৌদিমণি, কর্তামা আমাকে তোমার ঘরে থাকতে বলেছে। তুমি বাইরে গেলে আমি যেন তোমার সাথেই যাই, সেই হুকুমটাও উনি দিয়ে দিয়েছেন। কিছু বলে না সুপর্ণা। সানভিকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে আবারও একটা তীব্র আষ্টে গন্ধে। তাকিয়ে দেখে সুপর্ণা সেই 3 মাথাওয়ালা কালো প্রেত অবয়ব, যেটাকে সে আগেও কয়েকবার দেখেছে, আজও দেখল। তবে আজ তার উপস্থিতি অনেক প্রকট। সেই প্রেতটা সানভির শরীরের ওপর ঝুঁকে চেটে চলেছে সানভির শরীর। চিৎকার করতে চেয়েও সুপর্ণার গলা থেকে কোনো শব্দ বেরোল না। প্রেতটা সানভির ছোট শরীরের ওপর ঝুঁকে পড়ে পা থেকে ওর শরীর চাটতে চাটতে উপরে উঠে আসছে। হঠাৎ একটা জিনিস দেখে ভীষণ অবাক হয় সুপর্ণা। প্রেতটা যখন সানভির শরীর চাটতে চাটতে পায়ের দিক থেকে উপরে উঠে আসছিল, ঠিক সেই সময় সানভির হাতের সংস্পর্শে প্রেতের মুখটা আসতেই ছিটকে সরে যায় প্রেতটা। দরজা ভেদ করে প্রেতটা ঘরের বাইরে চলে যায়। সুপর্ণা লক্ষ্মীকে ডাকার চেষ্টা করে, কিন্তু ঘুম ভাঙে না লক্ষ্মীর। একাই বেরিয়ে সুপর্ণা পিছু করতে শুরু করে ওই প্রেতটার। ওর অনুমানই ঠিক, প্রেতটা এগিয়ে চলেছে মন্দিরের গর্ভগৃহের দিকে। তার মানে এই যে ঘটনাগুলো ঘটছে সবকিছুই এই মন্দিরকে কেন্দ্র করে। প্রেতের অবয়বটা মন্দিরের দরজার সামনে গিয়ে মিলিয়ে যায়। সুপর্ণা দরজাটা খুলে ঢোকার চেষ্টা করলে একজোড়া শীর্ণ হাত এসে টেনে সরিয়ে নিয়ে যায় সুপর্ণাকে। চেপে ধরে সুপর্ণার মুখ। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখে সুপর্ণা একজন বৃদ্ধা দাঁড়িয়ে। মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোনোর পর বৃদ্ধা সুপর্ণার মুখ থেকে হাত সরালে সুপর্ণা হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করে, কে আপনি? আমায় ওখান থেকে ওভাবে টেনে নিয়ে এলেন কেন? তুমি বুঝি অর্ণবের বউ? ভারী মিষ্টি মুখখানি। বৃদ্ধা দু চোখ ভরে সুপর্ণাকে দেখতে থাকে। বেশ অস্বস্তি হয় সুপর্ণার। হ্যাঁ, আমি অর্ণবের বউ। আমি দেখেই বুঝেছি তুমি আমার অর্ণবের বউ। আমি ওর পিসি ঠাম্মা ভারতী। তোমার সাথে যা হচ্ছে তার কারণ আমি তোমায় সব বলবো। তুমি শুনেছ তো?
আমি পাগল? আমি কিন্তু পাগল নই। সুপর্ণা ভীষণ অবাক হয়, কিন্তু ওর অবাক হওয়ার এটাই ছিল শুরু। ভারতী দেবী সুপর্ণাকে নিয়ে গিয়ে নিজের ছোট ঘরটাতে বসায়। একদম ছোট ঘর, তাতে একটা মাত্র ছোট জানলা। ঘরের মধ্যে আছে বলতে একটা মাটির কলসি আর একটা তেলচিটে বিছানা। সুপর্ণা চিন্তা হতে শুরু করে সানভির জন্য। বিষয়টা বুঝতে পেরে ভারতী দেবী বলেন, বুঝতে পারছি মেয়ের জন্য চিন্তা হচ্ছে। ভয় নেই, কাল পিশাচ রাতে একবারই বেরোয়। কাল পিশাচ? সেটা আবার কি পিসি ঠাম্মা? যে 3 মাথাওয়ালা পিশাচের তুমি পিছু নিয়েছিলে, সেটাই কাল পিশাচ। কোথা থেকে সেই পরিবারে এলো সেটা তোমায় আজ বলবো আমি, নাথ বউ। ভারতী দেবী ফিরে যান অতীতে। গল্পের প্রেক্ষাপট পিছিয়ে যায় প্রায় 70 বছর পিছনে। হরিদেবপুরে জমিদার তখন প্রতাপ নারায়ণ। তার স্ত্রীর নাম মাধবী। বিয়ের 2 বছর হয়ে গেলেও মাধবী কিছুতেই মা হতে পারছিলেন না। বিষয়টা এমন জায়গায় পৌঁছে যায়, প্রতাপ নারায়ণের মা নিজের ছেলেকে দ্বিতীয় বিয়ে দিতে উদ্যত হন। প্রতাপ নারায়ণের কুলপুরোহিত অবশ্য জানিয়েছিলেন, জমিদার মশাই, আগামী 2 বছরের মধ্যে আপনার যদি কোনো সন্তান হয়, তাহলে কিন্তু সেই সন্তান এই বংশের জন্য শুভ হবে না। তবে 2 বছর পর আপনার ভাগ্যে সুসন্তান আছে। জমিদার মশাইয়ের তখন পিতা না হতে পারার আক্ষেপটাই ছিল প্রবল। একদিন সন্ধেবেলা জমিদারির কাজ শেষ করে ফিরছিলেন প্রতাপ নারায়ণ। তখন প্রায় সন্ধে হব। পশ্চিম আকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। পাখিরা নিজেদের বাসায় ফেরার রাস্তা ধরেছে। বাড়ি পৌঁছানোর তাড়ায় জমিদার বাবুও সবচেয়ে সহজ রাস্তায় যাবার নির্দেশ দিলেন গরুর গাড়ির চালককে। একটু ইতস্তত করলেও গরুর গাড়ির চালক রাজি হয়ে যান। এই রাস্তাটায় পরিত্যক্ত শ্মশান পড়ে, সেই জন্য দুপুরের পর এই রাস্তাটা আর কেউ ব্যবহার করে না। কিছুটা এগোনোর পর গরুগুলো কেমন যেন চুপ করে দাঁড়িয়ে পড়ে। গাড়োয়ান গরুগুলোকে বেত মারলেও গরুগুলো একইভাবে দাঁড়িয়ে থাকে। পরিষ্কার আকাশে জমতে থাকে কালো মেঘ। চারপাশে ঝিঁঝি পোকার ডাকও বন্ধ হয়ে যায়। জায়গাটাকে মনে হতে শুরু করে যেন এক অচেনা নির্জন পুরী। সেই অন্ধকার ভেদ করে দেখা যায় একজন মানুষকে এগিয়ে আসতে। কালো ধুতি, কপালে সিঁদুর লেপা। এসেই বিশ্রী ক্ষণক্ষণে গলায় বলে ওঠে, আরে জমিদার মশাই, এই নির্জন রাস্তায় যে তাই সেই যখন পড়েছেন, এই গরিবের কুঠরিতেও না হয় একটু পায়ের ধুলো দিলেন। জমিদার মশাই নম্রভাবে সেই মানুষটির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। হিসহিসিয়ে হেসে ওঠে সেই ব্যক্তিটি। আসতে আপনাকে হবেই, এবং খুব তাড়াতাড়ি। এই কথাটা বলেই লোকটা জমিদার মশাইয়ের থেকে এগিয়ে দেয় একটা কালো রঙের চাকতি। নিন জমিদার মশাই, এটা ধরুন। আপনার শোবার ঘর দক্ষিণ দিকে, এটা রাখবেন না। দেখবেন আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটা বলেই লোকটা জমিদার মশাইয়ের দিকে এগিয়ে দেয় একটা কালো রঙের চাকতি। চাকতিটা জমিদার মশাইকে দিয়ে লোকটা যেমন অন্ধকারে এসেছিল তেমনি অন্ধকারে মিলিয়ে গেল। অন্য সময় হলে প্রতাপ নারায়ণ এই সমস্ত কথায় বিশ্বাস করতেন না, কিন্তু লোকটার কথার মধ্যে এমন কিছু ছিল যেটা বিশ্বাস করতে বাধ্য হয় প্রতাপ নারায়ণ। 2 মাসের মধ্যেই আসে সুখবর, জমিদার গিন্নি মা হতে চলেছেন। কুলপুরোহিতের মুখে কিন্তু চিন্তার ভাব স্পষ্ট। তিনি জমিদার মশাইকে বললেন, আপনার এই সন্তানকে সাবধানে রাখতে হবে। এই সন্তানের যতদিন বয়স 1 বছর হচ্ছে, ততদিন গিন্নিমা সহ
এই সন্তানকে এই বাড়িতে না রাখাই মঙ্গল। এই কথাটা একদমই মনে ধরে না জমিদার বাবু। এতদিন পর তার সন্তান আসছে পৃথিবীতে, সে কিনা অন্যত্র থাকবে। দিন এগোতে থাকে। জমিদার বাবু সহ তার পুরো পরিবার তাদের পরিবারের আগত সন্তানের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে জমিদার গিন্নির সন্তান প্রসবের সময় যত এগিয়ে আসতে থাকে, জমিদার বাড়ির বাইরে দেখা যেতে থাকে একটা কালো ছায়াকে। সেদিন দুপুরের পর থেকে গিন্নি মায়ের প্রসব বেদনা উঠেছে। সন্ধ্যা পেরিয়ে গেলেও তখনও সন্তান জন্ম দিতে পারেননি গিন্নিমা। সন্ধ্যাবেলা পুজো সেরে পুরোহিত মশাই এবং তার স্ত্রী পুজোর ফুল নিয়ে গিন্নিমাকে দেওয়ার জন্য মন্দির থেকে বেরোতেই একটা দৈত্যের আকৃতির কালো ছায়া এসে পুরোহিত মশাইকে তুলে নিয়ে যায়। সাথে সাথে জমিদার বাড়িতে শঙ্খধ্বনি বেজে ওঠে। গিন্নি মায়ের কোল আলো করে আসে এই বাড়ির বংশধর। একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন জমিদার গিন্নি। পুরোহিত মশাইয়ের স্ত্রীর চোখের সামনে ঘটে যাওয়া অতিলৌকিক ঘটনার রেশ কাটতেই উনি ছুটে যান জমিদার বাড়ি। তার কথা শুনে কিছু লোক পুরোহিত মশাইকে খুঁজতে যায়। জমিদারির একদম শেষ প্রান্তে মুন্ডহীন দেহ পাওয়া যায় পুরোহিত মশাইয়ের। এরকম ঘটনায় জমিদার সহ গোটা গ্রাম বেশ ভয় পেয়ে যায়। এদিকে ষষ্ঠী পুজোর পরের দিন থেকেই বেশ অসুস্থ হতে শুরু করে জমিদারের ছেলে। ডাক্তার বদ্যি দেখিয়েও কোনো কাজ হচ্ছিল না। জমিদারের তখন মনে পড়ে সেই তান্ত্রিকের কথা। তিনি বলেছিলেন, আমার কাছে আসতেই হবে। মনে সংশয় জাগে জমিদারের। তিনি তো ওই তান্ত্রিকের ঠিকানা জানেন না, তাহলে খুঁজবেন কি করে? মনে একরাশ দ্বন্দ্ব নিয়ে বেরিয়ে পড়েন জমিদার মশাই। গিয়ে পৌঁছান গ্রামের শেষ প্রান্তে সেই নির্জন রাস্তায়, যেখানে আগের বার দেখা হয়েছিল সেই তান্ত্রিকের সাথে। ইরে, এসেছিস? বলেছিলাম না তোকে আসতেই হবে। প্রায় অন্ধকার ফুঁড়েই বেরিয়ে আসে সেই তান্ত্রিক। বেশ বিরক্ত হয় জমিদার। তাকে সবাই কত সম্মান করে, কিন্তু এই তান্ত্রিক হঠাৎ করেই তাকে তুই তোকারি করা শুরু করে দেয়। এসব ভাবনাগুলোকে মাথা থেকে দূরে রেখে জমিদার মশাই যখন নিজের সমস্যার কথা বলতে যাবেন, তাকে থামিয়ে দেয় তান্ত্রিক। ফিরে যা, তুই তোর বাড়িতে ফিরে যা। আগামী অমাবস্যায় আমি তোর বাড়িতে পুজোয় বসবো। তোর ছেলেকে সুস্থ করার জন্য নরবলি দিতে হবে। এখন পালা এখান থেকে। পুজোর যা জোগাড় সব আমি করে নেব। তুই শুধু এটা দেখবি, ওই দিন বাড়ির সদস্য ছাড়া ওই বাড়িতে যেন অন্য কেউ না থাকে। আর বাড়ির দরজার অটোকে একটা ডানাওয়ালা মেয়ের মূর্তি বসাবি। তান্ত্রিকের গুরুগম্ভীর স্বরে বলা কথাগুলো জমিদারের মনে বেশ ভয় ধরায়। আমাদের বাড়ির পুজোয় কোনো বলি হয় না বাবা, সেখানে নরবলি? অসম্ভব। জমিদারের কথায় বিরক্ত হয় তান্ত্রিক। কিছু না বলেই অন্ধকারের মধ্যে যেন মিলিয়ে যায় সেই তান্ত্রিক। বাড়িতে ফিরতেই জমিদার দেখে তার ছেলে আরো অসুস্থ হয়ে পড়েছে। একটা জিনিস কিন্তু কেউই লক্ষ্য করল না, যে গোল চাকতির মতো জিনিসটা তান্ত্রিক জমিদারের ঘরে রাখতে দিয়েছিল, সেটার রং বদলে গেছে। উপায় না দেখে জমিদার রাজি হয়ে যায় তান্ত্রিকের কথা মতো নিয়ম পালন করতে। অমাবস্যার দিন সকালবেলায় জমিদার বাড়ি থেকে ওই বাড়ির লোক ছাড়া সবাইকে চলে যেতে বলা হয়। ঠিক সন্ধ্যের মুখে তান্ত্রিক তার সহযোগী সহ এসে উপস্থিত হয়। তান্ত্রিকের সেদিনকার বেশ দেখে স্বয়ং জমিদারও ভয় পেয়ে গিয়েছিল। তান্ত্রিকের কালো পোশাক, কপালে সিঁদুর লেপা, হাতে নরমুন্ডু তার রূপকে যেন আরো পৈশাচিক করে তুলেছিল। তখন প্রায় মধ্যরাত। তান্ত্রিকের নির্দেশে জমিদার এবং জমিদার গিন্নি দুজনে স্নান করে তাদের সন্তানকে নিয়ে এসে উপস্থিত হয় পুজোর স্থলে। পুজোর স্থলে উপস্থিত হয়ে দুজনেই অনুভব করতে থাকেন পুজোর উপকরণগুলো স্বাভাবিক পুজোর মতন নয়। সামনে তৈরি করা বলির জন্য হাঁড়ি কাঠটি দেখে শিউরে ওঠেন জমিদার গিন্নি। দুজনকে ইশারায় বসতে বলেন তান্ত্রিক। হাঁড়ি কাঠের সামনেই একটা অদ্ভুত ধরনের মূর্তি রাখা হয়।
মূর্তিটি কালো রং করা, 3টে মাথা আছে মূর্তিটির, আর বেরিয়ে আছে একটা বড় জীব। দেখেই মনে হবে মূর্তিটা কোনো নরকের জীবের। এই বাড়িতে তো মা কালীর পুজো হয়, এটা কোন দেবতার মূর্তি? জমিদার গিন্নির প্রশ্নে তান্ত্রিক একবার তার দিকে ঘুরে তাকায়। এটা আমার ইষ্টদেবের মূর্তি, তোকে যেটা আনতে বলেছিলাম এনেছিস? কোনো কথা না বাড়িয়ে জমিদার গিন্নি এগিয়ে দেয় তান্ত্রিকের দেওয়া সেই চাকতিটা। সেই চাকতিটা নিয়ে তান্ত্রিক উৎসর্গ করে ওই 3 মাথাওয়ালা মূর্তিটিকে। চাকতিটা বসিয়ে দেয় ওই মূর্তিটার বুকে। মূর্তিটা যেন একটু নড়ে ওঠে। বেশ কিছুক্ষণ উচ্চস্বরে চলে মন্ত্রপাঠ, যে মন্ত্রের ব্যবহার কোনো দেবতার পুজোয় হয় না, হয় শয়তানের পুজোয়। মন্ত্র উচ্চারণ যত তীব্র হতে থাকে, একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হতে থাকে। সাধারণ মন্ত্র উচ্চারণে যেমন থাকে পবিত্রতা, এখানে যেন সম্পূর্ণ উল্টো। কিছুক্ষণ মন্ত্র উচ্চারণের পর তান্ত্রিকের নির্দেশে তার 2 জন সহকারী টেনে হিঁচড়ে একটা বছর আটেকের বাচ্চাকে এনে হাঁড়ি কাঠে তার মাথাটাকে আটকে দেয়। জমিদার, শুভ সময় আসন্ন। তান্ত্রিকের কথায় জমিদার অবসন্ন শরীরে ধীরে ধীরে উঠে যায় হাঁড়ি কাঠের দিকে। ওদিকে হাঁড়ি কাঠে মাথা আটকানো বাচ্চাটি ছটফট করতে থাকে বাঁচার আকুতিতে। মোহগ্রস্তের মতো জমিদার হাতে তুলে নেয় খড়গ। শনিত খড়গ নিমেষে ধর থেকে মুন্ডু আলাদা করে দেয় শিশুটির। উষ্ণ রক্তের ধারা এসে স্পর্শ করে জমিদার গিন্নির পা এবং তার কোলে থাকা শিশু পুত্রের শরীর। হাঁড়ি কাঠে থাকা শিশু শরীরটি বার কয়েক কেঁপে সারা জীবনের মতো চুপ করে যায়। এরপরে যে ঘটনাটি ঘটে তার জন্য তান্ত্রিক ছাড়া কেউই প্রস্তুত ছিল না। জমিদার বাড়ির দেবী মূর্তিতে ফাটল ধরে যায়। 3টি মাথাওয়ালা মূর্তি থেকে একটা লম্বা জিভ বেরিয়ে এসে বলি প্রদত্ত শিশুটির রক্ত চেটে চেটে খেতে থাকে। এরকম সময় একজন মহিলা উদ্ভ্রান্তের মতো প্রবেশ করে মন্দির প্রাঙ্গণে। বলি প্রদত্ত শিশুটিকে বুকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বুঝতে কারোর বাকি থাকে না এই অভাগিনী ওই শিশুটির মা। কাঁদতে কাঁদতে শিশুটির মা তান্ত্রিককে অভিশাপ দেয়। তান্ত্রিক, যাকে বলি দিয়ে আজ তুই তোর দেবতাকে তুষ্ট করলি, একদিন তার গ্রাসে তোর বংশ ধ্বংস হবে। জমিদারের দিকে তাকিয়ে সেই সন্তান হারা মা বলে, এক অচেনা শিশু রক্তে নিজের পরিবারে যে অভিশাপ আনলেন জমিদার বাবু, সেই অভিশাপ মুক্ত করতে বেশ বেগ পেতে হবে আপনাদের। হয়তো একদিন বাইরের কেউ দয়া করে আপনাদের এই নোংরা পাপ থেকে মুক্তির রাস্তা বলে দেবে। তার আগে অবধি নিজের পরিবারের শিশুদের রক্তে হোলি খেলবে আপনার পরিবার। আপনি আপনার গৃহেতে শয়তানের উপাসনা করলেন, এর দাম আপনাকে দিতেই হবে, দিতেই হবে। আমার অভিশাপ, এক শিশু আর মায়ের অভিশাপ। চোখের পলকেই সেই সন্তানহারা মা খড়গটি তুলে নিয়ে নিজের গলায় বসিয়ে দেয়। জমিদারের নির্দেশে বলি প্রদত্ত শিশু এবং তার মাকে জমিদার বাড়ির পেছনে পুঁতে দেওয়া হয়। পরে জানা গিয়েছিল বলি দেওয়া শিশুটি জমিদারের গ্রামের এক গরিব ব্রাহ্মণের 8 বছর বয়সী কন্যা। তান্ত্রিকের নির্দেশে ব্রাহ্মণকে হত্যা করে তার শিশুটিকে তুলে নিয়ে আসা হয়। জমিদার বাড়ি থেকে বিদায় নেওয়ার আগে
তান্ত্রিক জমিদারকে জানিয়ে যায়, এখন থেকে আপনার ইষ্ট দেবতা মা কালী নয়, আপনাকে পুজো করতে হবে এই 3 মাথাওয়ালা শয়তানের। প্রতিদিন রাতে তাকে ভোগ নিবেদন করতে হবে রক্ত দিয়ে। জমিদার, আপনি যদি আপনার বংশকে টিকিয়ে রাখতে চান তাহলে তাকে প্রতি 1 পুরুষ অন্তর এই পরিবারেরই কোনো কন্যা সন্তানকে বলি দিতে হবে। তার 6 বছর বয়স হওয়ার আগেই, না হলে এই পরিবার ধ্বংস হয়ে যাবে, মাথায় রাখবেন। হা হা করে একটা অদ্ভুত হাসি হেসে তান্ত্রিক জমিদার বাড়ি থেকে প্রস্থান করে। থামেন ভারতী দেবী। সুপর্ণা বুঝতে পারে এতদিন ধরে যে ও স্বপ্নগুলো দেখছিল সেগুলো সবই হরিদেবপুরের এই বাড়ির সাথে যুক্ত। ও স্বপ্নে যাকে পুরোহিত ভেবে ভুল করছিল সে আসলে পুরোহিত নয়, সে আসলে ছিল তান্ত্রিক। কিন্তু সুপর্ণা এটা বুঝতে পারে না তার সাথে এই স্বপ্নের কি সম্পর্ক। অর্ণবের কাছে শুনেছিলাম আপনার তো কিছু মনে থাকে না, তাহলে আপনার এত কিছু ঘটনা কিভাবে মনে আছে? আমার সব কিছু মনে থাকে নাথ বউ। আমি পাগল নই, ওরা আমাকে পাগল প্রমাণ করতে চায়। তবে সাবধান, তোমার মেয়েকে বলি দেওয়ার জন্য ওরা তোমাকে এখানে এনেছে। কাল ভোরেই আমি আমার মেয়েকে নিয়ে কলকাতায় ফিরে যাব পিসি ঠাম্মা, তুমি আমাকে সাহায্য করবে? অর্ণবের পিসি একটু অন্যমনস্ক হয়ে যান সুপর্ণার কথায়। বিড়বিড় করে বলতে থাকেন, আমিও তো চেষ্টা করেছিলাম পালানোর, ওই রাক্ষসী আমায় পালাতে দেয়নি। কে তোমাকে পালাতে দেয়নি? সেই অভিশাপের পর থেকে প্রতি 1 পুরুষ অন্তর এই পরিবারে কন্যা সন্তানকেই বলি দেওয়া হতো, এই বংশকে টিকিয়ে রাখার জন্য। এ বাড়ির অভিশাপের কথা এই পরিবারের সব সদস্যদেরই জানা। আমি আর আমার দাদা তখন বড় হয়ে উঠছি। তখন আমার মায়ের প্রায়ই চিন্তায় চিন্তায় অসুস্থ হওয়ার জোগাড়, কারণ ওই সময় অনুযায়ী আমার সন্তানকে বলি দিয়ে রক্ষা করতে হবে এই বংশকে। বাবা আমাকে আর দাদাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেও এই বংশের অভিশাপ নিয়ে বাবার মনে কোথাও একটা চিন্তা ছিল। তাই কলকাতা থেকে যখন অবনী সেনগুপ্তর সম্বন্ধ আমার জন্য এলো, বাবা এক কথায় রাজি হয়, কারণ ছেলেটির 2 বছরের মধ্যেই পাকাপাকি ভাবে বিদেশে চলে যাওয়ার কথা পারিবারিক ব্যবসা সূত্রে। আমার বাবা ভেবেছিলেন আমি যদি এদেশে না থাকি তাহলে হয়তো এই বংশের অভিশাপ থেকে আমি মুক্তি পাব। আমার সন্তানকে অন্তত বলি দিতে হবে না এই বংশ বাঁচানোর জন্য। আর আমার দাদা তখন দেশের বাইরে, প্রায় 5 বছর সে দেশে ফেরেনি, ওখানে চাকরি করছে। বাবা ভেবেছিলেন ও হয়তো আর কখনো ফিরবে না দেশে। এই হরিদেবপুরের মাটিতে পা না রাখলে হয়তো এই পরিবারের অভিশাপ থেকে বেঁচে যাবে। তখন আমার ওই 1 বছর হয়েছে, প্রায় বিয়ে হয়েছে। আমি তখন সন্তান সম্ভবা। হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে পড়েন। মা দাদাকে এবং আমার শ্বশুর বাড়িতে খবর পাঠায়। দাদা বাড়িতে আসে মণিমালাকে নিয়ে। দাদা জানায়, বাবা, আমি মণিমালাকে বিয়ে করেছি। যেহেতু মণিমালা নিচু জাতের, তাই তোমাকে জানানোর সাহস পাই। তবে এখন জানানোটা প্রয়োজন, কারণ আমার স্ত্রীর গর্ভে বড় হয়ে উঠছে এই বংশের আগামী প্রজন্ম। এই বাড়িতে মণিমালা আসার পরেই বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়।
সবাই মণিমালাকে এই বাড়ির জন্য খুব শুভ মনে করতে থাকে। বাবা প্রথমে একটু অসন্তুষ্ট হলেও পরে নিজে উদ্যোগ নিয়ে দাদার সাথে মণিমালার পুনরায় বিয়ের প্রস্তুতি শুরু করে দেয়। মণিমালা জানিয়েছিল সে অনাথ, সেই জন্য বিয়েটা এই বাড়িতেই হবে ঠিক হয়। আমরাও ঠিক করি দাদার বিয়ের পর একেবারে কলকাতায় ফিরব। অবনীর প্রথম থেকেই মণিমালাকে একটু অপছন্দ ছিল, কারণ জানতে চাইলে অবশ্য কখনো বলেনি। সেদিন যদি অবনীর কথা বিশ্বাস করতাম তাহলে হয়তো আজ ও আমাদের সাথেই থাকতো। ধুমধাম করে বিয়ে হয় দাদার সাথে মণিমালার। কাল রাত্রিতে আমি আর মণিমালা একই ঘরে ছিলাম। রাতে ঘুম ভাঙতেই দেখি আমার পাশে নেই। সারা বাড়ি খুঁজে শেষে মণিমালাকে পাওয়া যায় এই বাড়ির গর্ভগৃহের মন্দিরের দরজার সামনে। ও বলেছিল ওর নাকি ঘুম আসছে না, তাই এদিক ওদিক ঘুরছে। আমিও বিশ্বাস করিনি, নতুন জায়গায় ঘুমের সমস্যা হওয়া স্বাভাবিক। পরের দিন বউ ভাতের কাজের জন্য সারা বাড়ি ব্যস্ততায় ভরেছিল। সন্ধ্যের পর থেকে কোথাও দেখা পাওয়া গেল না। এদিকে বাবাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সব দিক সামলে দাদা যখন খোঁজ করা শুরু করে অবনীর, ওর নিথর দেহটা উদ্ধার হয় মন্দিরের গর্ভগৃহ থেকে। কেউ প্রচন্ড হিংসায় ওর মাথাটা ধর থেকে আলাদা করে দিয়েছে। ওই দৃশ্য দেখে সবাই এতটাই ভয় পেয়েছিল যে ধারণার বাইরে। অবনীর পরিবার আমাকে তাদের সাথে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হয়নি। একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, দাদার বউ ভাতের দিন থেকে বাবা এমন অসুস্থ হয়ে পড়েন যে কথা বলার শক্তি হারিয়ে যায়। সে আমাকে আর মাকে দেখলে আপ্রাণ কিছু বলার চেষ্টা করত। অবনীর পারলৌকিক কাজ মেটার পর একদিন রাতে মা আমাকে টেনে নিয়ে গিয়ে প্রায় এক প্রকার ঘরের দরজা বন্ধ করে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তারপর আমার মা যেটা বলেছিলেন সেটা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। তিনি বলেছিলেন, ভারতী, ভারতী, মারে তোকে এখান থেকে পালাতে হবে। তুই জানিস না অবনীকে কে মেরেছে? তোর বৌদি মণিমালা কোনো সাধারণ মেয়ে নয়, ও কোনো পিশাচের বংশজাত। ওই খুন করেছে অবনীকে। এই দৃশ্য তোর বাবা দেখে ফেলার পর থেকেই উনি বাক শক্তি হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সেদিন তোর দাদার বউ ভাত ছিল, সবাই ব্যস্ত ছিল কাজে, আর সেই অত ব্যস্ততার মধ্যেও স্নান সেরে কালো শাড়ি পরে মণিমালাকে মন্দিরের গর্ভগৃহের দিকে যেতে দেখে অবনী। মণিমালার পিছু নেয় সে। তারপর দেখতে পায় যে মণিমালা ওই অদ্ভুত 3 মাথাওয়ালা মূর্তির সামনে বসে কি সব উপাচার করছে। সেটা দেখে এসে অবনী তোর বাবাকে ডেকে নিয়ে যায়। মণিমালা যে আগে থেকে অবনীকে দেখে ফেলেছিল সেটা অবনী বুঝতে পারেনি। তোর বাবা যখন গিয়ে মণিমালাকে প্রশ্ন করে যে বৌমা এসব তুমি কি করছো, তখন কোনো কথার উত্তর না দিয়ে মণিমালা কিছু মন্ত্র পড়ে, যার ফলস্বরূপ তোর বাবা এবং অবনী কেউ নিজের জায়গা ছেড়ে নড়তে পারে না। যন্ত্রচালিত পুতুলের মতো অবনী গিয়ে মণিমালার সামনে শুয়ে পড়ে। মণিমালা সেখানে রাখা খড়গোটা নিয়ে এক কোপে অবনীর মাথার ধর থেকে আলাদা করে দেয়। সমস্ত ঘটনার সাক্ষী থাকেন তোর বাবা। তোর বাবা যাতে কাউকে কিছু বলতে না পারে, তাই তো মণিমালা তোর বাবার বাকশক্তি কেড়ে নেয়। কিন্তু তোর বাবা সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়ার আগে সমস্তটা আমাকে লিখে জানিয়ে দিয়েছিল। কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে মা আমাকে নিয়ে বেরোনোর চেষ্টা করে জমিদার বাড়ি থেকে। জমিদার বাড়ির ফটক থেকে বেরোতে যাব, এমন সময় জমিদার বাড়ির গেটের উপরে রাখা পরিটা
বিভৎস রূপ ধারণ করে আমাদের সামনে এসে দাঁড়ায়। এক ঝটকায় মাকে তুলে নিয়ে চলে যায় আমার চোখের সামনে থেকে। আমি জ্ঞান হারাই। পরের দিন যখন চোখ খোলে, আমার নিজেকে আবিষ্কার করি আমি নিজের ঘরের বিছানায়। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মণিমালা। এখন কেমন বোধ করছো ঠাকুরজি? মণিমালার কোনো কথার উত্তর না দিয়ে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা দাদার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, দাদা, মা কোথায়? আমার পাশে এসে দাদা বসে জানায়, মা নেই রে বোন, মার নেই। মায়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গেছে এই বাড়ির মূল ফটকের বাইরে। কেউ যেন চরম আক্রোশ নিয়ে ছিন্ন ভিন্ন করেছে মায়ের শরীর। আচ্ছা আচ্ছা, মা তো রাতে বাইরে কোথায় যাচ্ছিল? হ্যাঁ, তুই কিছু জানিস না? আমি মাথা নাড়িয়ে না উত্তর দিয়েছিলাম, কারণ আমি যা জানি সেটা বলা উচিত নয়। তুই একটু বিশ্রাম নে বোন, আমি একটু নিচের দিকে যাই। মায়ের শেষ কৃত্যের ব্যবস্থা করতে হবে যে। দাদা চলে যেতেই মণিমালা এসে আমার পাশে বসে, কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, একদম পালানোর চেষ্টা করো না, পালাতে পারবে না। আমার প্রহরীর নজর তোমাদের সকলের উপর আছে। বাড়ির ফটকের ওই যে পরী, ও কিন্তু পিশাচিনী। গতকাল রাতে তোমার মাকে তুলে নিয়ে যাওয়ার পর ওই পিশাচিনী এসে আমাকে খবর দিয়েছিল। তাই তো আমি তোমাকে এখানে নিয়ে আসি। তোমাকে এখন আমার ভীষণ প্রয়োজন। প্রয়োজন ফুরিয়ে গেলে নয় তোমাকে তোমার মায়ের কাছেই পাঠিয়ে দেব। বৌদির কথায় বুঝে গিয়েছিলাম এই বাড়ি থেকে পালানো আমার পক্ষে আর সম্ভব নয়। সাথে মনে পড়ে গিয়েছিল আরো একটা কথা, আমার যে পূর্বপুরুষের পাপের ফলে এই পরিবারে অভিশাপ নেমে এসেছে, সেই পূর্বপুরুষই এই পরীর মূর্তিটি নির্মাণ করেছিলেন তান্ত্রিকের উপদেশে। তার মানে এই মূর্তিটি শয়তানের আজ্ঞাকারী বাহক। মায়ের দাহ কার্য সম্পন্ন হওয়ার পর ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতেও পারিনি। ঘুম ভেঙে যায় একটা স্পর্শে। উঠে দেখি আমার বিছানার পাশে দাদা দাঁড়িয়ে মাথা নিচু করে। কিছু বলবে দাদা? বেশ কিছুক্ষণ মাথা নিচু করে থাকে দাদা, তারপর বলে, এই বাড়িতে যা কিছু হচ্ছে তার জন্য দায়ী আমি, কারণ মণিবালাকে আমি এই বাড়িতে এনেছিলাম। এবার বুঝতে পারছি আমার পারিবারিক অভিশাপের কথা জানার পরও ও কেন বারবার এখানে আসতে চেয়েছিল। ও আসলে অন্য কেউ নয়, ও সেই তান্ত্রিকেরই বংশধর। আমি জানি ওই অবনীর মৃত্যুর জন্য দায়ী, এমনকি আমাদের মায়ের মৃত্যুর জন্যও দায়ী। তুমি এত কিছু কিভাবে জানলে দাদা? মা তোমাকে কি কিছু বলেছিল? না রে বোন, মা আমাকে কিছুই বলেনি। গতকাল রাত্রিরে ঘুম আসছিল না, বারান্দায় পায়চারি করছিলাম, তখন দেখতে পাই তুই আর মা বাড়ির ফটক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিস। হঠাৎই বাড়ির ফটকের মাথায় থাকা পরীটা জীবন্ত হয়ে ওঠে, বিভৎস রূপ নিয়ে এসে দাঁড়ায় তোর আর মায়ের সামনে। মাকে তুলে নিয়ে যায় পরীটা, আর তুই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়িস। আমি দৌড়ে যাচ্ছিলাম তোদের কাছে, ঠিক সেই সময় দেখতে পাই পরীটা আবার উড়ে আসছে। পরীটা এই বাড়ির চারিদিকে অদ্ভুত শীষ দিয়ে উড়ে বেড়াতে থাকে। সেই শীষ শুনে মণিবালা নিজের ঘর থেকে বেরিয়ে আসে, তারপর সেই পরীর সাথে গিয়ে তোকে উদ্ধার করে ঘরে আনে। আমি দেখে ফেলেছিলাম মণিমালা, যেটা আমি বুঝতে পারিনি।
আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলেও মণিমালা আমার কাছে এগিয়ে এসে বলে, সত্যিটা যখন জেনে গেছো তাহলে আর আমাকে কষ্ট করে নিজের স্বরূপ লুকোতে হবে না। তবে তোমরা যদি কেউ পালানোর চেষ্টা করো তাহলে তোমাদেরও অবস্থা তোমাদের মায়ের মতনই হবে। দাদার কথাগুলো শোনার পর কি বলবো কিচ্ছু বুঝতে পারিনি। দাদা আমার মনের ভাব বুঝে গিয়েছিল। আমার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না বোন, তোর সন্তান আর তোর সুরক্ষার দায়িত্ব আমার। সেটা আমি আমার জীবন দিয়ে হলেও করব। যা বুঝেছি, মণিমালা তোর আগেই আমাদের সন্তানকে জন্ম দেবে। সন্তান জন্ম দেওয়ার পর মণিমালা কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে। সেই সময় আমাদের চেষ্টা করতে হবে মণিমালাকে একেবারে প্রাণে শেষ করে ফেলতে। যদি আমরা মণিমালাকে শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের এই বংশ চিরকালের মতো অভিশাপ মুক্ত হয়ে যাবে। চিরকালের মতো। দাদা আমাকে স্মরণ করিয়েছিল সেই সন্তান হারা মায়ের দেওয়া অভিশাপের কথা। মায়ের মৃত্যুর দিন 15 মধ্যেই বাবা দেহ রাখেন। মণিমালার রূপ যেহেতু আমাদের সামনে এসে গিয়েছিল, সে আর কোনো রাগ ঢাক না করেই ওই পিশাচ সাধনায় মেতে উঠেছিল। ওর ওই উগ্র রূপ শুধুমাত্র বাড়ির লোকের কাছে সীমাবদ্ধ ছিল। দাদা অসুস্থ এই কথাটা রটিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যবসার ভারও মণিমালা নিজের কাঁধে তুলে নেয়। সেদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। সূর্যের দেখা নেই। দুপুরবেলা মণিমালার প্রসব বেদনা ওঠে। মণিমালা আগে থেকেই ঠিক করে রেখেছিল কয়েকজন মহিলা তন্ত্র সাধিকাকে। তাদের হাতেই পৃথিবীর আলো দেখে মণিমালার পুত্র সন্তান। মণিমালার পুত্র সন্তানের জন্মানোর কিছুক্ষণ পরেই শুরু হয় আমার প্রসব বেদনা। দাদার পরিকল্পনা ভেস্তে যায়। ব্যস্ত হয়ে পড়ে দাদা আমাকে নিয়ে। এক রাস দুশ্চিন্তার মধ্যেও একটা কচি শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায়। ধাইমা জানালেন আমার কন্যা সন্তান হয়েছে। তখনই যেন ভয়টা আরো বেড়ে গেল। ঠিক যেন কয়েকটা মুহূর্তের মধ্যে মণিমালা প্রবেশ করে আমার আতুর ঘরে। পরনে তার কালো শাড়ি, হাতে একটা খড়গ, মাথার চুলগুলো ভিজে সদ্য স্নান করে এসেছে দেখলেই বোঝা যাবে। ঘরে ঢুকেই ইশারায় ধাইমাকে বেরিয়ে যেতে বলে। মণিমালাকে দেখে এক প্রকার ভয় পেয়ে ধাইমা দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আমার দাদা বোধহয় অপেক্ষা করছিল। দরজার বাইরে এসে মণিমালাকে বাধা দিতে চেষ্টা করলে মণিমালা দাদাকে মেঝেতে ফেলে দিয়ে খড়গ দিয়ে আঘাত করে। কোলে তুলে নেয় আমার সদ্যজাত শিশু কন্যাকে। অদ্ভুত ভাবে হাসতে হাসতে আমার শিশু কন্যাকে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। বিছানা থেকে ওঠার চেষ্টা করি, সেই সময় আবারও আমার প্রসব যন্ত্রণা শুরু হয়। ধাইমা বোধহয় দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন। দৌড়ে আসেন। কিছুক্ষণের মধ্যে ভূমিষ্ঠ হয় আমার পুত্র সন্তান। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেও আমার দাদা একটা কিছু ইশারা করে ধাইমাকে। আমার সদ্যজাত পুত্র সন্তানকে কোলে তুলে নেন ধাইমা। ভারতী, তোমার দাদা আর তোমার জন্ম আমার হাতে। সেই হিসেবে তোমরা দুজনেই আমার সন্তান সমূহ। তোমার পুত্রকে বাঁচানোর দায়িত্ব আমার। সবাই জানবে তোমার একটা কন্যা হয়েছে, আর তাকে মণিমালা নিয়ে গেছে বলি দিতে। তোমার সন্তান বড় হবে মণিমালার সন্তান হিসেবে, আর মণিমালার সন্তানকে নিয়ে আমি দূরে চলে যাব। আমি শেষবারের মতন আমার পুত্রকে স্নেহ চুম্বন করে তুলে দিয়েছিলাম ধাইমার হাতে। সন্দেহ ছিল ধাইমাই পারবেন কি এই বাড়ির দ্বার রক্ষী পিশাচ পরিদৃষ্টি এড়িয়ে বেরোতে। ধাইমার পেছনে দাদাও ঘর থেকে বেরিয়ে যায় টলতে টলতে। কিছুক্ষণ পর ধাইমার আর্তনাদ শুনতে পাই। বুঝতে পারি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। অবসন্ন শরীরটাকে
কোনো রকমে বিছানা থেকে টেনে হিঁচড়ে বারান্দায় নিয়ে যাই। ঠিক এই সময় জোরে বিদ্যুৎ চমকায়, আর আলোর ঝলকানিতে দেখি বাড়ির ফটকের বাইরে পড়ে রয়েছে ধাইমার রক্তাক্ত দেহ। পাশে পড়ে আরো একটা সদ্যজাত শিশুর দেহ। ভয় পেয়ে যাই, তাহলে কি আমার সন্তানকে বাঁচাতে পারলো না ধাইমা? কানের সামনে শুনতে পেলাম দাদার ক্ষীণ গলা, আমার একটা কথা অন্তত রাখতে পেরেছি বোন, তোর সন্তানকে বাঁচাতে পেরেছি। তোর সন্তান পালিত হবে মণিমালার সন্তানের পরিচয়। আর যে শিশুটা ধাইমার সাথে মারা গেল, ওই প্রকৃত আমার আর মণিমালার সন্তান। মণিমালার সন্তান। কথা শেষ হতেই মাটিতে লুটিয়ে পড়ে দাদা। দাদা দাদা করে ডেকেও কোনো সাড়া পাই না, হৃদস্পন্দনের কোনো গতি খুঁজে পাই না। বুঝলাম দাদা আর নেই। মণিমালা ভেবেছিল আমার দ্বিতীয় সন্তানকে বাঁচানোর জন্য আমি ধাইমার হাত দিয়ে তাকে বাড়ির বাইরে পাঠাতে চেয়েছিলাম। সে বুঝে উঠতে পারেনি তারই পরিপিশাচ তার সন্তানকে খুন করেছে। রাতের আঁধারে মণিমালার নির্দেশে ধাইমা এবং সেই শিশুটির শব দাহ করে দেওয়া হয়। সকাল হতেই মণিমালা রটিয়ে দেয় আমি মানসিক বিকারগ্রস্ত। রটিয়ে দেওয়া হয় মৃত সন্তান প্রসব করার পর আমি আমার দাদার সন্তানের ক্ষতি করতে গিয়েছিলাম। দাদা বাধা দিতে এলে আমি দাদাকে খুন করেছি। আর আমার স্থান হয় পাগল রূপে এই বাড়ির একটা কোণে। ভারতী দেবী একটানা অনেকক্ষণ কথা বলে ক্লান্ত হয়ে পড়েন। তার মানে অর্ণব আপনার নিজের নাতি? অর্ণবের বাবা আপনার নিজের সন্তান? ভারতী দেবী মাথা নাড়ান সুপর্ণার প্রশ্নের উত্তরে। ভোর হয়ে আসছে নাথ বউ, নিজের ঘরে যাও। তোমায় উপায় বের করতেই হবে মণিমালাকে শেষ করার পথ। বুঝতে পারে না কি করবে সুপর্ণা। ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে পৌঁছে দেখে সানভি বিছানার উপর অকাতরে ঘুমোচ্ছে, আর নিচে মেঝেতে লক্ষ্মী ঘুমিয়ে। সানভিকে ঘুম থেকে তুলে বুকে জড়িয়ে ধরে সুপর্ণা। নতুন জায়গা, রাতে বোধহয় ঘুম হয়। কথাগুলো দরজার বাইরে থেকে বলে মণিমালা সুপর্ণার ঘরে ঢোকে। না, আসলে ঠাকুমা নতুন জায়গা তো, তাই কি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলে? সে তুমি ঘুরে বেড়াও, আমার আপত্তি নেই। শুধু একটা কথা জেনে রাখবে, এই বাড়িতে যা হয় তা কিন্তু আমার অজানা থাকে না। মণিমালা দেবীর ঠান্ডা গলায় বলা এই কথাগুলো শুনে সুপর্ণার একটু ভয় করে। তাহলে কি উনি গতকাল রাতের কথা জেনে গেলেন? তুমি এখন বিশ্রাম নাও নাথ বউ, আমি সানভিকে নিয়ে যাচ্ছি। এই বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো। সুপর্ণার অনিচ্ছা সত্ত্বেও সানভিকে যেতে দিতে হয় মণিমালার সাথে, কারণ না হলে মণিমালার সন্দেহ হতে পারে এই ভেবে। সুপর্ণা তাড়াতাড়ি ফোন করে অর্ণবকে। হ্যালো হ্যালো অর্ণব, আমরা বাড়ি ফিরতে চাই। তুমি তুমি প্লিজ সেই ব্যবস্থা তাড়াতাড়ি করে দাও। আর তুমি পারলে এসে আমাদের নিয়ে যাও। তোমাদের তো এখন ওখানেই থাকার কথা। কিছুদিন থাকো, ঠাকুমার কি সব পুজোর কথা বলেছেন সেটা মিটে গেলে তারপর ফিরে এসো। এদিকে বাবার ভীষণ শরীর খারাপ, পর্ণা আমার পক্ষে এখন আসা সম্ভব নয়। প্লিজ একটু বোঝো। সুপর্ণা বোঝে তাকেই যা করার করতে হবে। অর্ণবকে এখন সবকিছু বলার সময় নয়। অর্ণব, তোমার বাবা বোধহয় কিছু বলতে চান। সম্ভব হলে তুমি ওনার সাথে কথা বলো। ওনাকে বলো যে উনি যা জানেন সেটা যেন আর লুকিয়ে না রাখেন।
এটা অবশ্যই করো। উনি যেটা বলতে চান সেটা বোধহয় তোমারও জানাটা দরকার। অর্ণব কিছু বোঝে না সুপর্ণার কথার অর্থ, তবুও সে সুপর্ণার কথায় সম্মতি জানিয়ে ফোনটা রেখে দেয়। সানভিকে নিয়ে মণিমালা পৌঁছয় তার নিজের ঘরে। ভালো করে সানভির সারা শরীরে কিছু যেন খুঁজতে থাকে। শেষে মণিমালার চোখ যায় সানভির হাতের সেই লাল দাগের দিকে। সেই লাল দাগটা এখন একটা ত্রিশূলের আকার ধারণ করেছে। মণিমালার মুখে ফুটে ওঠে একটা ক্রূর হাসি। সে তো এরকমই চিহ্নযুক্ত একটা কন্যা সন্তানকে খুঁজছিল, যেরকমটা তার তান্ত্রিক পূর্বপুরুষ বলি দিয়ে এই বংশের শয়তানের প্রতিষ্ঠা করেছিল। ঠিক সেই রকমই একটা শুভ চিহ্নযুক্ত শিশুকে বলি দিয়ে মণিমালা শয়তানের শক্তি বৃদ্ধি করে শয়তানকে নিজের শরীরে আবাহন করে শক্তিশালী হতে চায়। কি দেখছো গো বড় ঠাম্মি? আমাকে মায়ের কাছে দিয়ে এসো। সানভির কথায় হাসে মণিমালা দেবী। বেশ, যাও তুমি তোমার মায়ের কাছে, তারপর তো আর মাকে দেখতে পাবে না। বড় ঠাম্মি, তুমিও সবাইকে দেখে নাও, এরপর তুমিও কাউকে আর দেখতে নাও পেতে পারো। মাথাটা গরম হয়ে যায় মণিমালার, তবুও মুখে হাসি রেখে সানভিকে যেতে দেয়। বেলা বাড়তেই সুপর্ণার শাশুড়ি মা সুপর্ণার জন্য নতুন শাড়ি গহনা নিয়ে উপস্থিত হন তার ঘরে। বৌমা, এগুলো পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তোমার শাশুড়ি ঠাম্মা তোমায় নিয়ে পুজোয় বসবেন। আগামীকাল অমাবস্যা, তাই উনি আজকে পুজোয় বসতে চান। সানভিকে উনি নিজের হাতে পুজোর জন্য তৈরি করবেন। আগামীকাল অমাবস্যা শুনেই সুপর্ণার ভয় করতে শুরু করে। এই বাড়িতে অমাবস্যাতে তো বলি হয়। সানভির হাতের ওই ত্রিশূল চিহ্নটা চোখে পড়ার পর থেকে মণিমালার যেমন আনন্দ হয়েছিল, ঠিক তার কিছুক্ষণ পর থেকে কেমন একটা ভয় হতে শুরু করেছে। ভালো করে চিহ্নটাকে দেখার জন্য মণিমালা যখন সানভির হাতে স্পর্শ করেছিল, তখন একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়েছিল ওনার শরীরে। মুহূর্তের মধ্যে নিজেকে দুর্বল লাগা শুরু হয়েছিল। তাড়াতাড়ি সুপর্ণা তৈরি হয়ে নিচে যেতেই দেখে মণিমালা দেবী সানভিকে নিয়ে ওর জন্য অপেক্ষায়। সানভি, মণিমালা দেবী আর সুপর্ণা তিনজনেই উপস্থিত হয় গতকালের মন্দিরের সেই গর্ভগৃহে। আজ প্রথমবার সুপর্ণা সচক্ষে 3 মাথাওয়ালা মূর্তিটাকে দেখে। এই মন্দিরের গর্ভগৃহকেই সে স্বপ্নে দেখত। যে মূর্তিটা 3 মাথাওয়ালা তার সামনে রয়েছে, সেটাকেই সে জীবন্ত অবস্থায় অনেকবার দেখেছে। মূর্তিটির পাশে রয়েছে একটা কঙ্কালের মাথা। সুপর্ণার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে মণিমালা বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই নাথ বউ। এই কঙ্কালটা হলো তার, যাকে দিয়ে এই পরিবারে বলি শুরু হয়েছিল, যার গল্প গতকাল তোমাকে ওই পাগলিটা বলেছিল। কথাটা বলে একটা ঠান্ডা দৃষ্টিতে উনি তাকান সুপর্ণার দিকে। হঠাৎ করে মণিমালা একটা ধারালো কিছু নিয়ে হাতে ফুটিয়ে দেয় সানভির। গলগল করে ওর হাত থেকে বেরিয়ে আসে রক্ত। সুপর্ণা জড়িয়ে ধরে সানভিকে। মণিমালা সানভির রক্ত নিয়ে লাগিয়ে দেয় 3 মাথাওয়ালা মূর্তিটার জিভে। তোমরা এখন চলে যেতে পারো, তবে পালানোর চেষ্টা করো না, জানোই তো কি হবে। মেয়েকে নিয়ে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলে দরজা বন্ধ করে দেন মণিমালা। মণিমালার পোষা পরিপিশাচের কথা ভেবে বাড়ির বাইরে পা রাখার সাহস পায় না সুপর্ণা। রাত যত বাড়তে থাকে সুপর্ণার একটা অস্বস্তি হতে শুরু করে নিজের শরীরে। সেই অস্বস্তির পরিমাণ এতটাই বেড়ে যায় যে অচৈতন্য হয়ে পড়ে সুপর্ণা। বাড়ির গাড়ি করে সুপর্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় মণিমালা দেবী। সুপর্ণার সাথে পাঠানো হয় লক্ষ্মী এবং
সুপর্ণার শাশুড়িকে। উনি সানভিকে নিজের কাছে রেখে দেন। ওদিকে সুপর্ণার কথা মতো অর্ণব তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাও বাবা? উত্তরে অর্ণবের বাবা যা বলেন তাতে অর্ণবের পায়ের তলার মাটি সরে যায়। গতকাল ভারতী দেবী সুপর্ণাকে যা বলেছিলেন সেটাই আজ অর্ণব জানতে পারে ওর বাবার থেকে। ছোটবেলায় যখন অর্ণবের বাবাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হচ্ছিল বরাবরের জন্য, তখন ভারতী দেবী তাকে সবটা জানিয়েছিলেন। অর্ণবের বাবা জানতেন এই কথা কাউকে বললেই তার এবং তার নিজের মায়ের বিপদ বাড়বে, কিন্তু এখন নিজের ছেলের কথা ভেবে আর চুপ করে থাকতে পারলেন না। গাড়ি নিয়ে অর্ণব বেরিয়ে পড়ে হরিদেবপুরের উদ্দেশ্যে। হরিদেবপুরের জমিদার বাড়িতে এখন মণিমালা, সানভি আর ভারতী দেবী ছাড়া কেউই নেই। সানভিকে আগলে বসেছিল ভারতী দেবী। সেখানে গিয়ে উপস্থিত হয় মণিমালা। আর তো কিছুক্ষণ, সানভি ভালো করে আদর খেয়ে নাও, তারপর তো সানভি ভারতী দেবীকে আঁকড়ে ধরে। হাসতে হাসতে মণিমালা গিয়ে প্রবেশ করে মন্দিরের গর্ভগৃহে। ওনার পরনের কালো শাড়ি শরীরের সাথে চেপে রয়েছে, গলায় লম্বা মালা, তাতে 3 মাথাওয়ালা পিশাচের লকেট, দু চোখে গাঢ় করে কাজল লেপা। আজ মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা রেখেই পুজোয় বসেন। জ্বালিয়ে দেন যজ্ঞবেদী, তাতে আহুতি দেন সানভির একটা জামা। চলতে থাকে মন্ত্রোচ্চারণ। কিছুক্ষণ মন্ত্র উচ্চারণের পর যজ্ঞবেদীর সামনে 3 মাথাওয়ালা অপদেবতা উদ্ভব হয়। সেটা মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে ধীরে ধীরে গিয়ে হাজির হয় সানভি আর ভারতী দেবীর ঘরে। সানভিকে ছিনিয়ে নেয় ভারতী দেবীর কাছ থেকে ওই 3 মাথাওয়ালা অপদেবতাটা। একটা মাথা দিয়ে কামড় দেয় সানভির ঘাড়ে। কেঁদে ওঠে মেয়েটা। সেটাই যেন এক পৈশাচিক আনন্দ পায় পিশাচটা। ওকে ওই অবস্থায় টানতে টানতে নিয়ে গিয়ে হাজির করে মন্দিরের গর্ভগৃহে। যজ্ঞবেদীর একদিকে মণিমালা, অন্যদিকে ওই অপদেবতা। পাশে পড়ে থাকে সানভির অচৈতন্য দেহ। আবারও চলে কিছুক্ষণ মন্ত্রোচ্চারণ। তারপর মণিমালা উঠে গিয়ে সানভিকে তুলে নিয়ে গিয়ে হাঁড়ি কাঠে ওর মাথাটা শক্ত করে আটকে দেয়। ওদিকে অর্ণব গিয়ে পৌঁছায় সুপর্ণার কাছে। হাসপাতালে ততক্ষণে সুপর্ণার জ্ঞান ফিরে এসেছে। দুজনেই সানভির আগত বিপদের কথা ভেবে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে। এদিকে মণিমালা হাতে খড়গ তুলে নেয় সানভিকে বলি দেওয়ার জন্য। সামান্য নড়ে ওঠে সানভির সেই হাতটা, যেটায় ওই লাল রঙের দাগটা ছিল। ওই দাগটা যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠে ত্রিশূলের আকার ধারণ করে। ত্রিশূল থেকে বেরোতে থাকে এক দৈবিক আভা। নিজে থেকেই খুলে যায় হাঁড়ি কাঠ। উঠে দাঁড়ায় সানভি। ওর চোখ মুখ থেকে বের হতে থাকে এক দৈবিক আভা। তোমার সময় হয়েছে মণিমালা, তৈরি হয়ে নাও। সানভির গলায় কথাগুলো শুনে মণিমালা থমকে যায়। 3 মাথাওয়ালা অপদেবতাটা সানভির দিকে এগোনোর চেষ্টা করার আগেই সানভি এগিয়ে যায় অপদেবতার স্থাপিত মূর্তিটির দিকে। মূর্তিটির বুকে বসানো চাকতিটা তুলে নিয়ে সেটা বসিয়ে দেয় ওই 3 মাথাওয়ালা পিশাচের বুকে। আর্তনাদ করে উঠে পিশাচটা কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে ঘিরে ধরে মণিমালাকে। তারপর সেই ধোঁয়া সমেত মণিমালার শরীর যজ্ঞের আগুনে মিলিয়ে যায়। মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসে সানভি। ওইদিকে জমিদার বাড়িতে অর্ণব এসে হাজির হয় সুপর্ণাকে নিয়ে। তারা ভারতী দেবীর কাছ থেকে জানতে পারে সমস্ত ঘটনা। সবাই খুব ভয় পেয়ে এগোতে যায় মন্দিরের দিকে।
দেখে মন্দিরের দিক থেকে এগিয়ে আসছে সানভি। ওদের সামনে এসে অজ্ঞান হয়ে যায় সানভি। জ্ঞান ফিরলে সানভি বলে, জানো মাম্মা, ওই দুষ্টু বড় ঠাম্মা আমাকে আবার মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু একজন আমার মতন মেয়ে আর যে দিদাটা স্কুলে আসে আমায় কালার বক্স দিতে আমার হাতে ছবি এঁকে দিয়েছিল, তিনিও এসেছিলেন। ওই মেয়েটা আর ওই ঠাম্মাটা দুজনে মিলে দুষ্টু বড় ঠাম্মা আর একটা রাক্ষসকে মেরে ফেলেছে। এটা কিভাবে সম্ভব হলো? অভিশাপ অনুযায়ী বাইরের কারোর হাতে এই বংশের পাপ মুক্ত হবে। আমি তো ভেবেছিলাম নাথ বউয়ের হাতে এই বংশের পাপ মুক্তি হবে, কিন্তু সানভি দিদি ভাইয়ের হাতে কিভাবে এটা হলো? ঠাকুমা, সানভি আমাদের নিজেদের মেয়ে নয়, ও আমার এক বন্ধুর মেয়ে। একটা অ্যাক্সিডেন্টে আমার বন্ধু আর ওর স্ত্রী মারা যায়, তারপর ওকে আমরা দত্তক নিই। কিছুক্ষণ সবাই চুপ করে থাকে। তারপর সানভি বলে ওঠে, বাড়ি যাব মাম্মাম। সবাই বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে। পেছনে পড়ে থাকে অভিশপ্ত হরিদেবপুরের জমিদার বাড়ি। ওরা বেরোতেই বাড়ির ফটকে থাকা পরীর মূর্তিটাও ভেঙে পড়ে। সুপর্ণা ভাবতে থাকে, সেদিন সানভির স্কুলে কে এসেছিল? মা কালী নাকি ওই বাচ্চাটার মায়ের অতৃপ্ত আত্মা? আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, মন্দিরটি বাড়ির কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। লতি, এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, অনেক দূর থেকে শুনেছেন যে বন্ধুরা, তাদের মধ্যে রয়েছে গুজরাট থেকে বলেছেন গৌরব মাঝি, আসাম থেকে বলেছেন সুশান্ত, অন্ধ্রপ্রদেশ থেকে বলেছেন রুকসানা বেগম, সুরাট থেকে বলেছেন শেখ হাসান, ব্যাঙ্গালোর থেকে হাসানুর, চেন্নাই থেকে জাহির, শিবেন্দ্র পাল বলেছেন জয়পুর রাজস্থান থেকে। এছাড়াও যারা বলেছেন তারা হলেন বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল। পিয়ালি মান্না বাগ বলেছেন ডায়মন্ড হারবার থেকে। স্নেহা পুরকাইত বলেছেন দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে। পলা শালদার মসলন্দপুর থেকে। পূর্ব বর্ধমান থেকে রিয়া দত্ত। অপর্ণা মণ্ডল হুগলি জেলার চুঁচুড়া থেকে। বাকরাহাট কাঁচবাগান মোড় থেকে পায়েল মল্লিক। শর্মিষ্ঠা অধিকারী কলকাতা থেকে। উলুবেড়িয়া থেকে নিজাম। হাওড়া থেকে বলেছেন পূজা। মিঠুন বলেছেন হাওড়া সাঁতরাগাছি থেকে। কথা চক্রবর্তী বলেছেন মদনপুর নদিয়া থেকে। রানাঘাট থেকে ইন্দ্রাণী মণ্ডল। মেদিনীপুর কাঁকড়া গ্রাম থেকে বলেছেন রূপা। হৃদয়পুর থেকে চয়ন দাস। টুপাই দাস বলেছেন কিশোরপুর থেকে। সুরজিৎ দাস কলকাতা থেকে। শাকিল বলেছেন হাওড়ার গড় ভবানীপুর থেকে। হুগলি থেকে বলেছেন জিৎ দাস। উলুবেড়িয়া 58 নম্বর গেট থেকে অরূপ হাজরা। ব্রততী বোস বলেছেন ব্যারাকপুর থেকে। শ্রাবণী মল্লিক হাওড়া ডোমজুর থেকে। স্বরূপ গাঙ্গুলি খড়দহ থেকে। ইছাপুর থেকে কবিতা দাস। বর্ধমান থেকে পরদেশী। শান্তিপুর থেকে বলেছেন পল্লবী। বাবলু বলেছেন মাকালপুর থেকে এবং হুগলি থেকে বলেছেন রূপা অধিকারী। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।